না, আপনাদের ব্যাচে তো আছে 25 জন করে। গ্রুপে তো জয়েন কালকে আমি দেখেছিলাম 14 জন। তার মানে আরো তো অনেকে বাকি আছে। তারা হবে কি হবে, যারা বাকি আছে তারা হবে না, কারণ হচ্ছে তারা ক্লাসে আছে, অ্যাটেন্ড করে না। গ্রুপে যাবে ফার্স্ট টাইম যখন আমরা একটা গ্রুপ করছিলাম, তো ওইটার মধ্যে একটু বেশি লোকই ইনক্লুড হয় না। অনেকেই ছিল না, এরপরে 10-12 জন ছিল গ্রুপে। ফার্স্ট টাইম যখন গ্রুপ করা হয়েছিল অনেক স্যার সাথে, গতকালকে ক্লাসে ছিল 15 জন, আর এখানে 14 জন অ্যাড হয়ে গেছে। গতকালকে ক্লাসে মানে স্টুডেন্ট বেশি ছিল, মানে এর আগে যখন অনেক অনেক সাবজেক্ট নিয়ে শুরু করছিল তখন স্টুডেন্ট এত ছিল না, 8-9 জন বা 10 জন এরকম ছিল। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তারা হয়তো বা অনেকে ইনফরমেশন এখনো পায়নি, বা তাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে, না পাওয়ার কথা না। ঠিক আছে, আমি একটু যারা থাকার কথা তাদেরকে একটু দেখি। ডিজিটাল মার্কেটিং করেন আর কি করেন? স্যার একটা কোশ্চেন ছিল। জি, বলেন। স্যার, ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এই দুটার মধ্যে পার্থক্যটা কি? ফ্রিল্যান্সিংটা হচ্ছে গিয়ে মনে করেন, একটু বলি, একটু আপনার মনে করেন আপনার নিজস্ব টাইম অনুযায়ী মনে করেন হচ্ছে গিয়ে আপনি কাজ করছেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, আপনার যখন টাইম দিতে ইচ্ছা করছে ওই কাজটাতে কাজ করছেন। ঠিক আছে, মনে করেন আপনি একটা কাজ পেলেন, এই কাজটা মনে করেন আপনি এখন করে দিচ্ছেন। ঠিক আছে, যে ধরেন আমি এই কাজটা আমি শনিবার দিন না করে আমি সোমবার দিন করব। ঠিক আছে, আমার ইচ্ছা মতো। অথবা মনে করেন একটা টাইম ডেট, ধরেন আপনার বায়ারের সাথে আপনার কথা হলো যে ঠিক আছে, বায়ার বলতেছে যে তুমি কাজটা শনিবার দিন করে দাও। আপনি একটু নেগোসিয়েশন করে বললেন যে না, আসলে আমার হাতে টাইম কম, আমি কাজটা তোমাকে সোমবার দিন করে দিব। এই যে আপনার ইচ্ছা মতো মনে করেন আপনি যে কাজটা নিলেন, অথবা আপনার নিজের টাইম অনুযায়ী কাজ করলেন। ঠিক আছে, এইটাই মূলত হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং। কিন্তু জবের ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে আপনি তো আর জবের ক্ষেত্রে আপনার বসকে আসলে বলতে পারবেন না যে বস আমি আজকে আজকে করবো না, কালকে করব। ঠিক না? আর আউটসোর্সিংটা মনে করেন যে যেটা হচ্ছে গিয়ে মূলত আপনার অন্য কান্ট্রি থেকে, ঠিক আছে, আপনি যে বায়ারটা সোর্স করছেন, ঠিক আছে, কোনো একটা জায়গা থেকে মনে করেন আপনার বায়ারটা সোর্স করতেছেন। ঠিক আছে, আপনার দেশের বাইরে থেকে। মূলত এইটাই হচ্ছে গিয়ে আউটসোর্সিং। ঠিক আছে, ফ্রিল্যান্সিং আর ফ্রিল্যান্সার এটার মধ্যে পার্থক্য কি? ফ্রিল্যান্সিং আর ফ্রিল্যান্সার। ঠিক আছে, ফ্রিল্যান্সার হচ্ছে গিয়ে আপনি নিজে, আপনি ফ্রিল্যান্সার, আপনি নিজে কাজ করতেছেন। আর ফ্রিল্যান্সিংটা হচ্ছে গিয়ে আপনি যে কাজটি করতেছেন সেটা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং। দেখেন আমরা ফ্রিল্যান্সার। হ্যাঁ, অবশ্যই আপনারা ফ্রিল্যান্সার। আপনি ফ্রিল্যান্সিং করেন? হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে মার্কেটিং এর সাথে কি ফ্রিল্যান্সিং এর কোনো সম্পর্ক আছে, নাকি ডিজিটাল মার্কেটিং স্যার জাস্ট নিজস্ব বিজনেসকে গ্রোথ করা, প্রমোট করা এটার সাথে সম্পর্ক? না, না, ফ্রিল্যান্সিং এর অবশ্যই সম্পর্ক আছে, কারণ বাইরের মার্কেট প্লেস গুলোতে ফ্রিল্যান্সিং এর এই ডিজিটাল মার্কেটিং এরই হচ্ছে গিয়ে অনেক কাজ পাওয়া যায়। ঠিক আছে, জি জি। আচ্ছা ভাইয়া, আমাদেরকে কয়টা মার্কেট প্লেসে হবে দেখানো হবে? ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনাদেরকে ফাইবার আর হচ্ছে গিয়ে freelance.com। আচ্ছা, এই ফাইবারের যে গিগগুলো, এগুলো যখন আমরা শুরু করলে তখন মোটামুটি ফার্স্ট পেজ আসতে মানে কদিন লাগতে পারে? এটা মনে করেন আপনার অ্যাক্টিভিটির উপরে নির্ভর করবে যে আসলে আপনি কতক্ষণ সময় দিচ্ছেন, কাজ পাচ্ছেন কিরকম। ঠিক আছে, এটার উপর নির্ভর করে। ফাইবারের ব্যাকগ্রাউন্ড পেজের একটা গিগ তৈরি করেছিলাম, পরে এক সপ্তাহ অ্যাক্টিভ ছিল,
কিন্তু উঠিও দেয় না, যেটা হচ্ছে এটা আচ্ছা। আপনারা তো হচ্ছেন 6 DM6 তাই না? জি জি। আচ্ছা আপনার যে ওয়েবসাইটের জন্য যদি আমি গুগল অ্যাপ্লাই করি তাহলে কি কোনো বিও নির্ধারণ করে যে অ্যাপ্রুভ করার জন্য যে এতগুলো থাকতে হবে বা এতগুলো পোস্ট থাকতে হবে? বুঝতে পারিনি। মানে আমার সর্বনিম্ন মানে ধরেন আমি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করলাম একটা ওয়েবসাইটের জন্য, তো আমার ওয়েবসাইটে কয়টা পোস্ট থাকা লাগবে সর্বনিম্ন? একটু বেশি হলে ভালো হয়, যেমন 1000 ওয়ার্ডের মতো আপনার কন্টেন্ট থাকলে পরে ভালো হয়। না কয়টা ওয়ার্ড মানে কয়টা পোস্ট? পোস্ট তো আপনি যত বেশি দিতে পারেন, যত কন্টিনিউয়াসলি বাড়াতে পারেন ততই ভালো। যে এরকম থাকা লাগবে এরকম তো বিষয় না। আর ধরেন অনেকে তো খোলে যে আমি ওয়েবসাইট খুলি, অনেকে খোলে টাকা কামায়, ওগুলো তো ইমেজগুলো তো গুগল থেকে বা অনেক ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেয়, ওগুলো কি তো কপিরাইট ধরে না? কিছু কপি পেস্ট হলে পরে ধরে, এগুলো প্লাগারিজম চেক করতে হবে। জি আমাদের কি এরেক্ট টুলটা ইউজটা দেখানো হবে? কিসের? এরেক্ট নাকি একটা টুল আছে ওয়েব এটা ইওর রিসার্চ? কিওয়ার্ড রিসার্চের কিছু টুল দেখানো হবে, সমস্যা নেই। আমি এরেক্ট টুলের কথা বলতেছি, এরেক্ট। না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যারা জয়েন করতে পেরেছে করেছে, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। ঠিক আছে, আমি আসলে আমার মতো করে মনে করেন যে আপনাদের ক্লাসগুলো নিব, সবগুলো যেইগুলো বিষয় আছে আপনাদের সবগুলো বিষয়ই হচ্ছে গিয়ে ক্লাসের ভিতরে ইনক্লুড করে দেওয়া হবে, সমস্যা নেই। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা ঠিক আছে, জি স্যার দেখা যাচ্ছে। আমি গতকালকে হচ্ছে গিয়ে কিছুটা আপনাদের অল্প বিস্তর হচ্ছে গিয়ে কথা বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কি কি দেখানো হবে, বা অল্প স্বল্প কথা বলেছিলাম। ঠিক আছে, আজকে এইগুলো নিয়েই মনে করেন যে একটু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আসলে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে গিয়ে আপনার মনে করেন ডিভাইস, ইন্টারনেট, ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেটের মাধ্যমে আমরা যেই থ্রুতে যেই মার্কেটিং গুলো করি সাধারণত সেটাকেই ডিজিটাল মার্কেটিং বলে। আর এই অনলাইন মার্কেটিং এর এই জিনিসগুলো অ্যাপ্লাই করার জন্য যে মাধ্যমগুলো আছে তার মধ্যে হচ্ছে গিয়ে ইমেল মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, মোবাইল মার্কেটিং আছে, এরপর আরো অনেক কিছু। এর মাধ্যমে আপনার যে কাস্টমারদের কাছে পৌঁছানো, ঠিক আছে, কাস্টমারদের সাথে রিলেটেড হওয়া, কাস্টমারদের সাথে এনগেজ হওয়া পজিটিভ ভাবে, ঠিক আছে, এই জিনিসগুলোকেই মনে করেন যে মূলত ডিজিটাল মার্কেটিং এ বলা হয়। ঠিক আছে, আপনাদের কি এর আগে কি এই ফার্স্ট ক্লাস কি নেওয়া হয়েছিল? এটা আপনার, আমার প্রথম ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রথম ক্লাস হলে ঠিক আছে, আমরা একদম
প্রথম থেকেই যতটুকু পারি। হ্যাঁ, আপনি প্রথম থেকেই করেন, স্যার, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই, আমি প্রথম থেকেই করাচ্ছি। আমি আমার টোটাল ক্লাসের ভিতরে সবগুলো ক্লাসে অ্যাড করে দেবো, সমস্যা নেই। জি, স্যার। আচ্ছা, আমার যে স্ক্রিনটা আছে এটা একটু আপনারা একটু পড়েন, পড়ে একটু দেখেন। ঠিক আছে? কাস্টমার কি জিনিস? বুঝিনি। এই যে লাস্টে যে লাইনটা, কানেক্টেড টু কারেন্ট এন্ড প্রসপেক্টিভ কাস্টমার। প্রসপেক্টিভ কাস্টমার টা বুঝিনি। মানে প্রসপেক্টিভ কাস্টমারটা হচ্ছে গিয়ে, মনে করেন আপনি তো মনে করেন একটা বলি যে ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যে লিফলেট বিলি করে, ঠিক না? লিফলেট বিলি করার ক্ষেত্রে দেখবেন আপনি সবাইকে লিফলেট দিচ্ছেন, কিন্তু সবাই ম্যাক্সিমাম দেখবেন লিফলেট ফেলে দেয়। কারণ আপনি আসলে তখন জানেন না যে আসলে কার ব্যাপারটা দরকার আর কি প্রয়োজন, আপনার ওই প্রোডাক্ট বা সার্ভিস ঠিক কোন কাস্টমারটার দরকার, এটা তো আর আপনি জানেন না, ঠিক না? জি, প্রসপেক্টিভ কাস্টমারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনলাইনে যেটা হয়, আপনার পেজ থাকুক বা ওয়েব পেজ থাকুক, যার একটু ইন্টারেস্ট আছে, সেই মনে করেন যে হচ্ছে গিয়ে আপনার হয় পেজে আসবে, ওয়েব পেজে আসবে, অথবা মনে করেন যে দেখা যাচ্ছে যে ফেসবুক পেজে আসবে, লাইক দিবে বা ভিউ হবে। এই যে একজন কাস্টমার আসলো বা লাইক দিল, মনে করেন সে তো কিছুটা হলে পরেও ইন্টারেস্টেড, ঠিক না? জি, বাট এখনো আপনি তার কাছে সেল করতে পারেন, ঠিক আছে? এই যে সে একটা, মনে করেন এই প্রসপেক্টিভ কাস্টমারের ভিতর থেকেই মনে করেন ওয়ান ডে হচ্ছে গিয়ে আপনি তাকে কাস্টমারে পরিণত করতে পারবেন। হয়তোবা তার সাথে রিলেশন হতে, সে আপনার পেজটা দেখতে দেখতে, ওয়েব পেজটা দেখতে দেখতে একসময় দেখা যাবে যে ওয়ান অফ দ্য ডে আপনার প্রোডাক্টটা সে কিনে ফেলেছে, বা ওয়ান অফ দ্য সার্ভিস, ঠিক আছে? এই যে যে কাস্টমার গুলো প্রথম দিকেই যে এঙ্গেজ হলো, এদেরকেই মনে করেন যে আপনি বারবার ফলো আপ দেওয়া, বা তাদের কাছে মনে করেন তাদেরকে টার্গেট করে আবার অ্যাড দেওয়া, এই কাস্টমার গুলোকেই মূলত প্রসপেক্টিভ কাস্টমার বলা হয়, ঠিক আছে? জি। আচ্ছা। আর ডিজিটালের কিছু সাথে রিলেটেড অন্তর্ভুক্ত কিছু জিনিস আছে। তার মধ্যে মনে করেন যে ডিজিটাল ডিভাইস, ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়া, ডিজিটাল ডাটা, ডিজিটাল টেকনোলজি। ডিজিটাল ডাটা বলতে এখানে তো যেটা সিম্বল দেখানো হয়েছে সেটা ক্লিয়ার না, ব্যাপারটা ক্লিয়ার যদি করতেন। হ্যাঁ, ডিজিটাল ডাটাটা হচ্ছে, মনে করেন যে আমি একটা একটা করে আসছি, ঠিক আছে? ডিজিটাল ডিভাইসটা হচ্ছে গিয়ে, মনে করেন যেটা দেখা যাচ্ছে, আপনার মোবাইল আছে, কম্পিউটার, মোবাইল, ট্যাব, ট্যাব, ইলেকট্রিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে, টিভি, ঠিক আছে, এরকম জিনিসপত্রগুলো। এর সাথে রিলেটেড ডিভাইস আছে আরো, ইন্টারনেটের সাথে আপনার যে সংযোগ দিচ্ছে, ঠিক আছে? ইন্টারনেট সংযোগ দেওয়ার ক্ষেত্রেও হচ্ছে গিয়ে কিছু ডিভাইস ব্যবহার করা হয়, ঠিক আছে? সেগুলো। তারপর ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আছে আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, তারপর ইউটিউব, ঠিক আছে, আপনার ওয়েবসাইট, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে কি আপনার ডিজিটাল প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে ডিজিটাল মিডিয়া। ডিজিটাল মিডিয়ার ভিতরে ইউটিউব একটা আছে, ঠিক আছে? টেলিভিশন বিজ্ঞাপন আছে ডিজিটাল, ঠিক আছে? মিডিয়া, রেডিওটাও হচ্ছে ডিজিটাল, ওয়ান অফ দ্য ডিজিটাল মিডিয়া, ঠিক আছে?
আর ডিজিটাল ডাটাটা মূলত এখানে সিম্বল একটা দিয়েছে, যাই হোক সিম্বল যেটাই দেয়, ডিজিটাল ডাটাটা মূলত হচ্ছে আপনার যে মনে করেন ওয়েবসাইটে ভিজিটর আসতেছে বা আপনার পেজে ভিজিটর আসছে, এর জন্য তো তারা আপনাকে একটা ডাটা শো করবে, ডাটা শো করে আর কি, যে আপনার এই কাস্টমার কোন এলাকা থেকে সংযুক্ত হয়েছে, বা কোন এইজে কোন সময়ে তারা সংযুক্ত হচ্ছে। এই যে এতগুলো ডাটা, এই নাম্বারগুলো, এগুলোকেই মূলত ডিজিটাল ডাটা বলা হয়। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আপনার একটা অ্যাড ক্যাম্পেইন করলেন, অ্যাড ক্যাম্পেইন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে পরে আপনি দেখলেন যে সেখানে অ্যানালাইসিস করলেন যে ইনফরমেশন গুলা থাকে, ঠিক আছে, এতগুলা মানুষের কাছে রিচ হয়েছে, 22,000 মানুষের কাছে রিচ হয়েছে। এখন 22,000 মানুষের কাছে রিচ হওয়ার পরে, ঠিক আছে, তাদের এইজ কত ছিল, তাদের এইজ মনে করেন যে ছিল 20 থেকে 25-এর ভিতরে, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে 25 থেকে 40-এর ভিতরে। আবার দেখা যাচ্ছে যে এরপরে আরেকটা আপনার লাইক দিয়েছে কারা, লাইক দিয়েছে দেখা যাচ্ছে 20,000-এর ভিতরে হচ্ছে আপনার লাইক দিয়েছে হচ্ছে 500 জন, এই যে নাম্বারটা। এরপর দেখা যাচ্ছে আপনি এরিয়াটায় গেলেন, ঠিক আছে, দেখা যাচ্ছে যে ঢাকার ভিতরে বেশি এঙ্গেজ হচ্ছে, টোটাল 22,000-এর ভিতরে এঙ্গেজ হয়েছে মনে করেন যে ঢাকার ভিতরেই 15,000, ঢাকার বাইরে হচ্ছে গিয়ে বাকি 7,000। এরপরে আবার মনে করেন যে দেখা যাচ্ছে যে তারা কোন টাইমটাতে এঙ্গেজ করতেছে, দেখা যাচ্ছে তারা সকাল 10টা থেকে 11টার দিকে এঙ্গেজ হয় বেশি। আবার দেখা যাচ্ছে যে বিকাল 6টার পরে গিয়ে আবার তারা এঙ্গেজ হচ্ছে, রাত্রি 12টা পর্যন্ত তারা এঙ্গেজ থাকে, অথবা বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত তারা এঙ্গেজ থাকে। এই যে নাম্বারগুলো, ঠিক আছে, এই নাম্বারগুলোতেই মূলত হচ্ছে গিয়ে ডিজিটাল ডাটা। আর এই ডাটাগুলো নিয়েই হচ্ছে গিয়ে আপনার কাজ করতে হবে। এই ডাটার উপর বেস করে মনে করেন যে আপনি সেকেন্ড যে আবার ক্যাম্পেইন করবেন, তখন আপনি প্রথম ক্যাম্পেইন করলেন বা কোনো অ্যাড দিলেন, পেইড ক্যাম্পেইন, ঠিক আছে, তাতে টার্গেট করলেন যে মনে করেন যে দেখা যাচ্ছে প্রথম ক্যাম্পেইনে আপনি বুঝতে পারতেছেন না যে আসলে আপনার প্রোডাক্টটা আসলে কারা নিবে, ঠিক আছে। তো অল ওভার আপনি সবাইকে মনে করেন যে একটা দেখালেন, ঠিক আছে, টার্গেট করলেন অল অডিয়েন্সকে। এরপরে হচ্ছে গিয়ে আপনার এরপরে যে রিপোর্টটা আপনি পাবেন, সেখানে হচ্ছে গিয়ে আপনি দেখা যাচ্ছে যে দেখা যাবে যে আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক আছে, এই এই টাইপের কাস্টমার গুলো আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস বা আপনার ওয়েবসাইট যেই বিষয়ই হোক, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা এনগেজ করতেছে এই ধরনের 25 থেকে যেই এইজের, যেই এলাকার, যেই মনে করেন যে দেখা যাচ্ছে যে সময়, আপনি এর পরবর্তী মনে করেন ক্যাম্পেইন যেটা করবেন, সেখানে মনে করেন যে এই তখন আলাদা করে এই এইজের কাস্টমারটা অ্যাড করে দিবেন, এই এলাকাটা অ্যাড করে দিবেন যেখানে আপনার বেশি এঙ্গেজ হয়েছে। তো সেকেন্ড টাইম আপনি যখন আপনি আবার তাদেরকে কাস্টমার করবেন যারা এঙ্গেজ হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার সেলটা বা আপনার ভিউ বা সেই ধরনের কাস্টমার এঙ্গেজ হওয়ার, বা আপনার ইউটিউব বলেন যেই প্ল্যাটফর্মেই বলেন, আপনার টার্গেট অডিয়েন্স অনুযায়ী মনে করেন যে তারা এঙ্গেজ হবে। টার্গেট অডিয়েন্স অনুযায়ী আপনি একটা আর কি ক্যাম্পেইনটা চালাতে পারবেন। এইগুলাই হচ্ছে মূলত ডিজিটাল ডাটা। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ডাটা নিয়ে মনে করেন যারা সবচাইতে বেশি অ্যানালাইসিস করতে পারবে, ডাটা অ্যানালাইসিসটা যত বেশি বুঝতে পারবে, মনে করেন তারাই মনে করেন যে কাস্টমার গেট করার পাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আমার এটা লোকাল মার্কেট গেল, ঠিক আছে, এরপর ফ্রিল্যান্সিং এ দেখা যাচ্ছে কোন ধরনের কাস্টমারটা আমার এখানে এঙ্গেজ হচ্ছে, কাস্টমার কি চাচ্ছে, কাস্টমার আসলে চাচ্ছে এই ধরনের কাজ, ঠিক আছে, এগুলোই। এরপর ডিজিটাল টেকনোলজির ভিতরে এই ডাটাগুলোই মোটামুটি রিলেটেড ডিভাইস,
এরপর হচ্ছে গিয়ে আপনার সোশ্যাল মিডিয়া, সবগুলো মিলেই মোটামুটি ডিজিটাল টেকনোলজির একটা দ্য 5 Ds অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, কেউ যদি 5 Ds অফ ডিজিটাল মার্কেটিং, এটা আপনারা একটু পড়েন। তার সাথে সাথে আমিও একটু বলছি। মোটামুটি 5 Ds digital marketing define the opportunities of consumer interact with brand business. Okay. It's the base ডিজিটাল মার্কেটিং এর বলা যায় যে আসলে কিভাবে এই অপরচুনিটি গুলো তৈরি করবে আপনার কাস্টমারকে খোঁজার জন্য বা পাওয়ার জন্য, ব্যাখ্যা করার জন্য, ঠিক আছে। তার মধ্যে মোটামুটি 5টা ডিজিটাল মার্কেটিং এর বেস রয়েছে, ঠিক আছে। আপনার অডিয়েন্সকে ডিফারেন্ট করার, ডিফারেন্ট ওয়েতে তাদের সাথে এঙ্গেজ হওয়ার জন্য, ঠিক আছে। এটাই মূলত হচ্ছে যে 5টা বেস, ঠিক আছে। আপনার এটা একটু পড়েন। স্যার শুনতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আমরা পরের বিষয়টাতে একটু যাই। ডিজিটাল ডিভাইসেস, আমরা ডিজিটাল ডিভাইসেস নিয়ে একটু আগেও আর কি কথা বললাম, তারপরে আর একটু ডিটেইলস আমরা কথা বলি। আচ্ছা, আপনাদের হচ্ছে গিয়ে আর একটু বলে রাখি, আমি আপনাদের তো 4 ঘন্টা ক্লাস, ঠিক আছে। এর মাঝখানে আর কি 11টার দিকে আমরা একটা বিরতি নিব। কয় মিনিট বিরতি হলে ভালো হয় আপনাদের জন্য? আপনার চা খেতে যদি টাইম লাগে তো বিরতি হবো, সমস্যা নেই। না না, শুনি আপনাদের অপিনিয়নটা, শুনি আসলে কে কত লম্বা সময় আসলে বিরতি চায়। ব্রেকটা কতক্ষণ করা হবে? তার 10 থেকে 15 মিনিট দিলে মনে হয় ভালো হয়, বাকিটা আপনার ইচ্ছা, আপনি যতক্ষণ দিতে পারেন বা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 15 মিনিট নিই ব্রেক। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমরা তাহলে দেখা যাচ্ছে যে 11টার দিকে একটা 15 মিনিটের ব্রেকে যাব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখন আর পার্সোনালি ব্রেকআপে দরকার হলে আপনি নিজের লিভ নিয়ে তারপর ঘুরে আসতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আপনারা আবার স্ক্রিনের সামনে আছেন তো নাকি আবার সবাই মনে করেন ব্রেকেই আছেন? না স্ক্রিনের সামনেই আছে। আচ্ছা, কারণ মনে করেন ফিজিক্যালি সামনাসামনি মনে করেন যে ট্রেনিং দিলে পরে তো দেখা যায় না তারা এখানেই আছে, কিন্তু অনলাইন তো মনে করেন যে আপনি ঠিক আছে আছেন, এরপরে তো আহ, দেখা যায় যে নাই। ওই যে অনলাইনের ক্লাসগুলোর নতুন নতুন ভিডিও দিয়েছে কিছু সাউথ ইস্টার্ন কোন ইউনিভার্সিটির ছেলে, সেগুলো তো হয়তো বা দেখেছেন, মজার মজার ভিডিও। আচ্ছা, যাই হোক, আবার সেরকম করেন না আপনারা। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন আবার একটু ডিজিটাল ডিভাইস, মনে করেন আপনার অডিয়েন্স এক্সপেরিয়েন্স, ইন্টারনেটের সাথে আপনার ব্র্যান্ড বা ইন্টারনেটের মাধ্যমে আপনার অডিয়েন্সের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন, তার মাধ্যমে এই ডিজিটাল ডিভাইসগুলো খুবই কাজ করে। কারণ এগুলোই হচ্ছে গিয়ে আসলে ডিজিটাল মার্কেটিং এর অস্ত্র, অস্ত্রই বলা যায়, ঠিক আছে। ডিজিটাল ডিভাইসের ইনক্লুডিং এর মধ্যে আছে মোবাইল ফোন, ডেস্কটপ, ট্যাবলেটস, টিভিস, গেমিং ডিভাইস। গেমিং ডিভাইসও অনেক বড় একটা বিষয়। দেখবেন যে আপনারা অনেকে হয়তো বা গেমিং ডিভাইস হোক আর গেমিং প্ল্যাটফর্ম হোক, অনেকে অনেক গেম খেলেন,
গেম খেলার মাঝে আপনারা দেখেছেন যে কিছুক্ষণ পর পর অ্যাড চলে আসে। জি স্যার, দেখছি। হ্যাঁ, মনে করেন এই গেমের মাধ্যমে মনে করেন যে এই যে মার্কেটিংটা হচ্ছে, তারা তাদের একটা প্ল্যাটফর্মে মনে করেন আপনি একটা গেম বানালেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেটা যদি গুগল অ্যাপসে থাকে তাতে অ্যাড হয়, সেটা অ্যাডসেন্সের মাধ্যমে বা অ্যাড মবের মাধ্যমে মনে করেন যে আপনারা ইনকাম করতে পারেন, ঠিক আছে? এটা গুগলের একটা প্রোডাক্ট। গুগলের অনেক প্রোডাক্ট আছে, কেউ কি বলতে পারবেন গুগলের আসলে কতগুলো প্রোডাক্ট বা কয়েকটা প্রোডাক্টের নাম বলতে পারবেন গুগলের? আমাদের জানা মতো মানে গুগল সার্চ বার সার্চের বেশি জানি, দেন গুগল অ্যাডস আর গুগল অ্যাডস আছে, অ্যাডসেন্স আছে, আর কি আছে? আর কি জানি না। আচ্ছা, আর জানেন না, ঠিক আছে, আমি একটু কিছু বলি। গুগলের হচ্ছে গিয়ে প্রোডাক্টের ভিতরে ধরেন দেখা যাচ্ছে যে অ্যাড, আপনি যেটা বললেন এটা অনেক বড় একটা। গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ আমরা ইমেলে ইউজ করতেছি, গুগল ক্লাসরুম, ড্রাইভ, গুগল প্লে স্টোর, তারপরে গুগল ইমেল, ইমেল, তারপরে ফটোস, ফটোস, তারপরে সার্চ, তারপরে বিজনেস, তারপরে মেইল। ক্যালেন্ডার। এরপর আমরা যেই মিটটা ইউজ করতেছি, ঠিক আছে, গুগল মিট, সেটাও একটা গুগলের হচ্ছে গিয়ে প্রোডাক্ট, ঠিক আছে? এই গুগলের আরো অসংখ্য প্রোডাক্ট আছে, প্রায় 250 প্লাস মতো আমাদের তাদের। আমরা মানে সম্পূর্ণভাবে গুগল দ্বারা পেতে গুগল আমাদের চললেই না। হ্যাঁ, ব্যাপারটা আসলেই অনেকটা এরকম, কারণ কোনো কিছুই আপনার ফেসবুকে ঢুকতে গেলে পরেও ধরেন আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগে। এটা না ভাই, তাহলে গুগলে দেয় ভাই, ফেসবুক দিয়ে দেখা হয়। আপনার হচ্ছে গিয়ে আপনি গুগল এমন জিনিস যে মনে করেন আপনার ইচ এন্ড এভরি মুভমেন্ট, সব ধরনের ডাটা তাদের কাছে আছে। কারণ আপনার যখনই মোবাইলটা ওপেন করেন তখনই তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে তাদের ওপেন করতে হয়, এবং আপনি মোবাইলে যেখানেই যাচ্ছেন গুগল লোকেশন অন করা থাকলে পরে তারপরেও হচ্ছে গিয়ে আপনার যা করতেছেন, আপনি যেখানে মুভ করতেছেন, যেই ওয়েবসাইটে পেপার পড়তেছেন বা হচ্ছে ইউটিউব দেখতেছেন, আপনার ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট অনুযায়ী মনে করেন যে আপনাদের যে গুগল অ্যাড গুলো পান বা যে অ্যাড গুলো আপনারা শো করেন, দেখা যাচ্ছে ওই রিলেটেড জিনিসপত্রেও হচ্ছে গিয়ে আপনারা সবসময় হয়তো বা ঘোরাঘুরি করেন। কারণ এই অ্যাড গুলো মনে করেন একই প্ল্যাটফর্মে সবাই একরকম দেখে না, ঠিক আছে? নর্মালি আমি একটু যদি একটু দেখি এখন, ঠিক আছে? গুগল যার বিল গেটস না, গুগলের প্রতিষ্ঠাতা যে বিল গেটস না, হ্যাঁ, ভুলে গেছি। হ্যাঁ, বিল গেটস আমাদের করতেও ভালোবাসে, আমাদের করতে অ্যানালাইসিস করে, আমার সব প্রত্যেকটা স্টেপস অ্যানালাইসিস করে। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ, ল্যারি পেজ, নট বিল গেটস। বিল গেটস হচ্ছে হলো প্রতিষ্ঠাতা উইন্ডোজ। ও হ্যাঁ, আসলে কি আর কত যাই হোক, গুগল আমরা অনেক ভালোবাসি, আর প্রত্যেকটা স্টেপসে অ্যানালাইসিস করে। কি করি না করি, কোথায় যাই, কি করি, কি খাই, কি করি, সব দেখি। সত্যি ভালোবাসি। স্যার আমার মনে হয় আমরা ক্লাসে অপ্রয়োজনীয় প্রাসঙ্গিক কথা ছাড়া না অন্য কথা না তাই বললে বললে আগে মনে হবে। যে কথাগুলো আমাদের প্রয়োজনে, হ্যাঁ এর মধ্যে একটা আছে যে লিমিটেশন, আরেকটা আছে যে অতিরিক্ত। অতিরিক্ত প্রয়োজনটা কি? ও তো ভাই, তো আচ্ছা, ঠিক আমি আছে। আপনার সাথে যাই হোক, সহমত। আমার এখানে মনে হয় অ্যাড গুলো বন্ধ করা রয়েছে, ঠিক আছে? আপনারা যখন এই প্রথম আলো বা অন্যান্য প্ল্যাটফর্মে বা অন্যান্য কোনো ওয়েবসাইটে ঢুকবেন, দেখবেন যে ই ভ্যালি বা অন্যান্য ইসের অ্যাড দেখাচ্ছে, কিন্তু একই সময়ে সবাই একই অ্যাড দেখতে পারবে না, ঠিক আছে? বিভিন্ন সময় তাদের ইন্টারেস্ট, কাস্টমার ইন্টারেস্ট অনুযায়ী আপনি আপনার ইন্টারেস্ট অনুযায়ী সেই অ্যাড গুলো দেখতে পারবেন।
ঠিক আছে। এরপরে এই যে গুগল আরো ডিভাইসের ভিতরে আরো আছে, এই যে দেখা যাচ্ছে যে পার্সোনাল কম্পিউটার, যেটাই আর কি আমরা বলতেছিলাম, ব্রডকাস্ট কন্টেন্ট, ঠিক আছে, ইউনিক কন্টেন্ট, ব্রডব্যান্ড কন্টেন্ট, ঠিক আছে, কানেক্টেড ডিভাইস, ঠিক আছে, টেলিভিশন, ফিজিক্যাল মিডিয়া, এগুলো নিয়ে আসলে আমরা কথা বলছিলাম একটু আগে, যে এই জিনিসগুলোই আসলে ডিজিটাল ডিভাইসের ভিতরে পড়ে। ডিজিটাল প্ল্যাটফর্ম, ঠিক আছে, ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে, ঠিক আছে, মোস্ট আপনারা এটা একটু পড়বেন। Digital platform: most interaction on digital devices through browser or application from major platforms like Google, Facebook, Instagram, YouTube, Twitter and LinkedIn, ঠিক আছে। কি মোস্টলি হচ্ছে গিয়ে এই প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে হচ্ছে গিয়ে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল প্ল্যাটফর্মটা ইউজ হয়, ঠিক আছে। এই প্ল্যাটফর্ম গুলোই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং একটা বড় মাধ্যম বলতে গেলে বলা যায়, ঠিক আছে। এরপরে ডিজিটাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ওন পেইড অ্যান্ড আর্নড কমিউনিকেশন চ্যানেল রিচ অ্যান্ড এঙ্গেজ উইথ দ্য অডিয়েন্স, ঠিক আছে। এখানে মনে করেন ওন ডিফারেন্ট ওনড অর পেইড আর্নড কমিউনিকেশন, এখন মনে করেন যে দুটো মাধ্যম তো আছে, দেখা যাচ্ছে যে আপনি ফ্রি মাধ্যমেও হচ্ছে গিয়ে অ্যাড হতে পারেন, ফ্রি ভাবেও মনে করেন আপনি আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে পারেন, আবার মনে করেন পেইড ভার্সনেও আপনি আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে পারেন। যেটা এসইও, যেটা সেটা মনে করেন যে সম্পূর্ণ একটা অর্গানিক সিস্টেম, যেখানে হচ্ছে কি আপনার গুগলের প্রথম পেজে আপনার ওয়েবসাইটটা থাকে কিওয়ার্ড বেসিসে। এই তো এই জিনিসটা অনেকটা হচ্ছে গিয়ে গুগলের কিছু রুলস এবং রেগুলেশন মেনে যখন আপনার ওয়েবসাইটটা ঠিক থাকবে, তখন হচ্ছে গিয়ে এটা র্যাঙ্ক করে। আর এই জিনিসটা সম্পূর্ণ অর্গানিক, আপনি নিজে করবেন, ঠিক আছে। এইটার জন্য হচ্ছে গিয়ে কোনো পে ভার্সন নেই, বাট হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে গিয়ে এই কাজটি হচ্ছে গিয়ে অনেক ফ্রিল্যান্সারকে দিয়ে করায়, ঠিক আছে। কিন্তু আপনি যখন নিজে শিখবেন, নিজের বিজনেস পেজ বা নিজের ওয়েব পেজ নিজে র্যাঙ্ক করাবেন, তখন ওটা মনে করেন যে হয়ে যাবে ওন্ড বা ডিফারেন্ট, নিজের সম্পূর্ণ অর্গানিক। অর্গানিক ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, আপনি নিজে যেটা করতেছেন কোনো টাকা পয়সা খরচ না করে। আর পেইড ভার্সনে মনে করেন যে দেখা যাচ্ছে যে আপনারা পেজ বুস্ট করেন বা পেজ প্রমোট করেন বা অ্যাড ম্যানেজার দিয়ে ফেসবুকে হচ্ছে গিয়ে অ্যাড দেন, ঠিক আছে। হয় আপনার পোস্ট অ্যাড দেন, অথবা হচ্ছে গিয়ে আপনার পুরো পেজের লাইক বাড়ানোর জন্য বা আপনার কমেন্টস এর জন্য বা হচ্ছে গিয়ে আপনার রিচ বাড়ানোর জন্য, অডিয়েন্সকে এনগেজ করার জন্য পেইড মাধ্যমে এনগেজ করার জন্য যেই মাধ্যমগুলো, যেই কাজগুলো আপনি করে থাকেন, ডিজিটাল মিডিয়া, ঠিক আছে, এগুলোকে বলা হয় ডিজিটাল মিডিয়া। আর ফ্রি ভার্সনে আরো ব্যাপার আছে, যে দেখা যাচ্ছে যে আপনার পেজ ফ্রি ভার্সনে আপনি ধরেন ফেসবুকে পেজে আপনি যত ভালো ভালো পোস্ট দিবেন, আপনারা হয়তোবা জানেন যে ফেসবুক পেজও কিন্তু এখন মনিটাইজেশনে আছে। যেমন ইউটিউবের যা বা হচ্ছে কি আপনার ওয়েবসাইট থেকে যেমন ইনকাম করা যায়, আপনার ভালো ও ফেসবুক পেজ থেকেও এখন এরকম মনিটাইজেশনের সিস্টেম আছে, যেখান থেকে হচ্ছে কি আপনি পেজের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে মনে করেন যে দেখা যাচ্ছে এই যে এখানে বেশ কয়েকটা ডিজিটাল মিডিয়ার আছে, পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, টুইটার আছে, ফেসবুক আছে, রেডিট আছে। রেডিটটা হচ্ছে একটা রেডিটটাও একটা ধরনের সোশ্যাল মিডিয়া। এটা এরপর ওয়ার্ডপ্রেস আছে। ওয়ার্ডপ্রেসটাও হচ্ছে গিয়ে আপনি নিজে যদি কাজ করতে পারেন, এটা মোটামুটি ফ্রি, বা এদের কিছু পেইড ভার্সনের থিম আছে, ঠিক আছে। ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে ধরেন এই যে এখানে আছে আরো ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে হচ্ছে কি আপনি দেখা যাচ্ছে ব্লগ, আপনি ব্লগ লিখছেন, এই ব্লগের ব্যাপারটাও হচ্ছে গিয়ে আপনি আপনার কন্টেন্টটা যত ভালো হয় ব্লগ লিখতে পারেন, ব্লগ থেকেও ইনকাম করা যায়, ঠিক আছে। ধরেন টিউটোরিয়াল ধরনের ব্লগ লিখতে পারেন, বা কোনো বিউটি, অনেকের আছে যে হয়তো বা আপনারা সাজগোজ নামে একটি ওয়েবসাইট পেয়ে থাকবেন, ওদের ওখানে সব বিউটি টিপস দেওয়া হয়, ঠিক আছে, মূলত মেয়েদের জন্য। এছাড়াও হচ্ছে কি আপনার টিউটোরিয়াল অনেক ব্লগ আছে যেখান থেকে আপনি শিখতে পারবেন, ঠিক আছে। ধরেন ইংলিশ শিখতে চাচ্ছেন আপনি, সেই ধরনের ওয়েব পেজও আছে। ওয়েব, ইমেল ক্যাম্পেইন, ইমেইলের ক্ষেত্রে দেখা যায় যে এক ধরনের ফ্রি ইমেল ক্যাম্পেইনও আছে, আবার দেখা যাচ্ছে যে পেইড ইমেল ক্যাম্পেইনও আছে, ঠিক আছে। এরপর সোশ্যাল মিডিয়া তো আপনারা জানেনই, ফেসবুক, প্রিন্টারেস্ট, তারপর ক্যাম্পেইন, মাইক্রোসাইট। এইটা একটু আপনারা করবেন। এরপরে আমি আবার একটু আপনাদেরকে বলছি আরেকটা বিষয়। আমরা যেটা করি যে হয়তোবা আমরা কোনো একটা জিনিস কোর্স করি, কোর্স করার কালে দেখা যায় যে আমরা জিনিসগুলো খালি শুনছি একটু খাতা কলমে, আবার অনেকে হয়তোবা লিখে রাখছি, বা যেটাই করি না কেন যতটুকু সম্ভব প্র্যাকটিস না করলে পরে আপনার মাথায় ঢুকে না, তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর যেটা হচ্ছে অনেকে দেখা যায় খালি যে যেই সময় আমরা কোর্স করলাম ঠিক ওই সময়টাতে হয়তোবা একটু খাতা কলমে লিখছি, বা হচ্ছে গিয়ে একটু মনে রাখছি, বাট সবচেয়ে বেস্ট প্র্যাকটিস মনে করেন যতটুকু সম্ভব একদম ব্রেনে নিয়ে নিবেন। আপনি যত দ্রুত আপনার ব্রেনে নিয়ে নিবেন, এখন এই ব্যাপারগুলো আপনাকে আবিষ্কার করে কত দ্রুত আপনি আসলে আপনার ব্যাপারগুলো ক্যাপচার করতে পারবেন। যখন আপনার বিষয়গুলো মাথায় থাকবে তখন আপনারা কাজ করতে পারবেন দ্রুত। আর যখন আপনি মনে করেন আপনার লিখে রাখা নোটের উপর নির্ভর করবেন, লিখে রাখা নোটের উপর নির্ভর করলে পরে দেখা যায় যে কি বলবো, ওটা নোটই থেকে যায়। হ্যাঁ, খুশান্ত হচ্ছে প্র্যাকটিস করতে পারে বিষয়গুলো। বিষয়গুলো প্র্যাকটিস করবেন সবচেয়ে বেশি মনে করেন একটু সবসময় ওই ফেসবুকে বন্ধুদের সাথে বেশি চ্যাট না করে যেটা হবে একটু সার্চিং এর ভিতরে থাকবেন। মনে করেন ধরেন আপনি একটা নতুন ওয়ার্ড পেলেন, যে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানছেন, ধরেন আপনার কাছে নতুন ওয়ার্ড হলো ইনসাইট। আসলে ইনসাইটটা কি, ঠিক আছে। কোনো একটা জায়গায় একজন বলছেন আরো যে ইনসাইট, ইনসাইট শব্দটা শুনলেন, এখন ইনসাইট শব্দটা পারেন না আপনি, হচ্ছে গিয়ে যে জিনিসটা আমরা যেটা ম্যাক্সিমাম করে থাকি, ঠিক আছে, ম্যাক্সিমাম আমরা যেটা করে থাকি নতুন একটা ওয়ার্ড স্কিপ করে যাই, যে দেখা যাচ্ছে যে ওটা সম্পর্কে তখন জানি না, ঠিক আছে পরে জেনে নিব। এই জিনিসটা মূলত সাধারণত আমরা করে থাকি।
ঠিক আছে? হুম। এখন আপনি যদি মনে করেন নতুন একটা শব্দ পেলেন বা নতুন কোনো একটা জিনিস পেলেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কেই হোক বা যেই সম্পর্কেই হোক, আপনি সাথে সাথে একটু গুগলে সার্চ করবেন। কারণ গুগলে এখন অনেক আর কি সবকিছুই পাওয়া যায় আমি বলবো না, বাট অনেক কিছুই পাওয়া যায় যা আসলে আপনি সবগুলো এরকম করে যদি আপনি মিনিমাম 6 মাস বা 3 মাস কোনো একটা বিষয়ের উপর প্র্যাকটিসে থাকেন, দেখবেন ওই বিষয়ে আপনি মনে করেন অনেক পারদর্শী হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, digital data insight that business collect about their audience, their interaction with business. ঠিক আছে? মনে করেন ডিজিটাল ডাটা তো এর আগেও আমি একবার মনে হয় কিছুটা বলেছিলাম, তারপর আবার বলি যে মনে করেন আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি হয়তোবা ডিজিটাল মার্কেটিং করেন আর হচ্ছে গিয়ে মনে করেন ট্রেডিশনাল মার্কেটিংই করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার অনেক ইনফরমেশন পাবেন আপনার অডিয়েন্স সম্পর্কে। ঠিক আছে? অডিয়েন্স আসলে তারা কি চাচ্ছে, ঠিক আছে, আপনার বিজনেস সম্পর্কে আপনি মনে করেন যে সার্ভিস প্রোভাইড করতেছেন, যে ধরেন ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যে অনেকগুলো বিষয় আছে। এখন আপনার আপনি আপনি কাস্টমারকে বললেন বা আপনার কাস্টমার দেখতেছেন যে মার্কেট প্লেস গুলোতে যেই জিনিসটা দিয়েছে, যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ কেউ আছে তার শুধু এসইও দরকার। আবার মনে করেন যে কেউ কেউ আছেন মনে করেন যে শুধু তার ফেসবুক মার্কেটিং দরকার। আবার অনেকের আছে যে ভাই আমার তো এইগুলো কোনোটাই দরকার না, আমার একটু মাঝে মাঝে মনে করেন যে আমার ফেসবুকে পোস্ট দিতে হয়, আমার একটু কয়েকটা পোস্ট আপনি ব্যানার বানিয়ে দেন, পোস্ট বানিয়ে দেন। ঠিক আছে? বা হচ্ছে গিয়ে কারো ধরেন শুধু ইমেল মার্কেটিং দরকার। এই যে এই ডাটাগুলো আপনি পাচ্ছেন, ঠিক আছে? আবার ধরেন মনে করেন যে আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করতেছেন, ভাই এটা তো লাল কালার, আপনার কাছে কি নীল কালার আছে নাকি? এখন আপনি একটা জিনিস মনে করেন যে লাল কালার নিয়ে মাঠে নামলেন, ঠিক আছে, কিন্তু মাঠে নামার পরে দেখলেন যে না, বেশিরভাগ কাস্টমার চাচ্ছে যে নীল কালারের প্রোডাক্ট। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার তো জানা হয়ে গেল বা ইনসাইট, এই যে ডাটাটা জানতে পারলেন এই বিষয়গুলো, যে আপনার বেশিরভাগ কাস্টমার চাচ্ছে ব্লু কালার আপনার ডিভাইসটার। তখন আপনি ঠিক আছে, হয়তো বা আপনি কোথাও থেকে ইম্পোর্ট করেন বা আপনার প্রোডাকশন করেন, সেখানে আপনি বললেন যে ঠিক আছে, যে এখন আমার তো কাস্টমার তো রেড কালার চাচ্ছে না, আমার তো মার্কেটে বেশিরভাগ চাহিদা হচ্ছে গিয়ে ব্লু কালার। ঠিক আছে? তো আপনি তখন আবার আপনি অন্যভাবে আবার শুরু করবেন। ঠিক আছে? অন্যভাবে আবার মনে করেন যে ঠিক আছে, তাহলে যেহেতু ব্লু কালার, আমরা তাহলে আবার ব্লু কালার দিয়ে শুরু করি। Digital technology business use to create interactive experience from website and apps to store cookies, email campaign. ঠিক আছে? এখন এই যে ডিজিটাল টেকনোলজির মাধ্যমে মানে আপনার ওয়েবসাইট, ঠিক আছে, আপনার ওয়েবসাইটের মাধ্যমে মনে করেন বা অ্যাপস এর মাধ্যমে মনে করেন আপনার যারা ইন্টারেক্ট হচ্ছে এদেরকে আপনি পাচ্ছেন, এদের যেই ধরনের তারা মনে করেন আপনি একটা অ্যাড দিলেন বা কোনো কিছু দিলেন বা ওয়েবসাইটে এক ধরনের একটা ব্লগ দিলেন, বা একটা পোস্ট দিলেন। ঠিক আছে? যে পোস্টটা মনে করেন যে দেখলেন যে আপনি ডাটা অ্যানালাইসিস করে না এই পোস্টটা খুব সবাই অডিয়েন্স এঙ্গেজ হচ্ছে। ঠিক আছে? আবার ঠিক আছে, একই পোস্ট দিলেন, হয়তো বা একটু লেখার কালারটা অন্য করে দিলেন বা আহ, একটা ইমেজটা খালি চেঞ্জ করে দিলেন, দেখলেন যে আপনার অডিয়েন্স আবার ডাউন হয়ে গেছে। আবার চেঞ্জ করে দিলেন, ঠিক আছে, দেখা যাচ্ছে যে আপনার আবার তারা হচ্ছে আবার এঙ্গেজ করা শুরু করেছে। এটা অ্যাপস এর ক্ষেত্রেই হোক আর হচ্ছে ওয়েবসাইট এর ক্ষেত্রেই হোক।
এই জিনিসগুলোই আসলে এই যে কানেক্ট করছেন আপনার অডিয়েন্স, এগুলো হচ্ছে ডিজিটাল টেকনোলজির একটা অংশ। ঠিক আছে, এখানে একটা আম, আছে, এখানে একটা ডাটা অ্যানালাইসিস আছে, এটা কি আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা একটু জি আপনারা স্যার, দেখা যাচ্ছে। একটু দেখেন। ঠিক আছে, ঠিক আছে, আমি জি স্যার, দেখা যাচ্ছে। আপনাদের কাছ থেকে 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি। ঠিক আছে, আপনারা এটা একটু দেখতে থাকেন, আমি আসতেছি। ভাই ভাই, কেমন আছেন? জি ভাই, ভালো। আপনার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। এখানে আপনার কিছু এখানে ল্যাপটপ কি অ্যাকাউন্ট আছে? বুঝলাম না, আমি বলেন। জি জি, আমি বললাম ল্যাপটপে আছি, মোবাইল আছে। ল্যাপটপে বা ল্যাপটপের মধ্যে 5-6টা ভিডিও আপনি ক্রিয়েট করবেন। অথবা এই যে আমার সফটওয়্যারটা দরকার ছিল, সফটওয়্যার নাই, সফটওয়্যার দরকার নেই, আপনি ব্রাউজারে লিঙ্কটা ব্রাউজ করেন। মানে ক্লিক করো। মানে গুগল ক্রোম বা আচ্ছা, তুমি একটা কাজ করো, করলে হয়ে যাবে। এটা মিনিমাইজ করো, মিনিমাইজ করো। এটা দেখো, এটা দেখো, এটা দেখো, দেখতেছি, এটা না। তো এটা আসলে বুঝলাম না জিনিসটা। আপনার কি দেখা যায় না তো? আচ্ছা, দেখা যায় না পুরোপুরি? আচ্ছা, একটুখানি বড় করলে ভালো হতো আমার। এই জন্যই আমি একটু স্যার এক্ষেত্রে প্রথমে মনে হচ্ছে মেল, আচ্ছা, আমি একটু তারপর হচ্ছে মনে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। একটু স্যার এই স্ক্রিনটা স্লাইড শোতে দিতে হয় না স্যার? স্লাইড শোতে তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে এগুলা। স্লাইড শোতে। আচ্ছা, আমি আপনার স্লাইড শোতে দিলে পরেও আপনারা পুরোপুরি হয়তো বা দেখতে পারবেন না। আমি একটু বড় করেছি হ্যাঁ, এখন। এখন ঠিক আছে। এখন তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে, দেখেন এই যে এই ডাটাগুলো আমরা পাচ্ছি, এগুলো কিন্তু এরকম ধরনের ডাটা দিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হয়, কারণ এটার উপর বেস করে মনে করেন আমরা পরবর্তী স্টেপটা নিতে পারি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। যেটা ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি হয়তো ডাটাগুলো পাবেন, কিন্তু টেক টাইম, এটা অনেক একবার সময় লাগে। দেখা যাচ্ছে আপনার সেলসে যাচ্ছে, সেলস রিপোর্ট নিয়ে আসছে, সেটা সংগ্রহ করে, আর দেখা যাচ্ছে যে আপনার কাস্টমার কি ফিডব্যাক দিচ্ছে সেটা মনে করেন যে আপনি যতটুকু ট্রেডিশনাল মার্কেটিং এ যতটুকু দ্রুত পাবেন, ট্রেডিশনাল আর কি ডিজিটাল মার্কেটিং এ সাথে সাথে আপনার রেজাল্টটা পাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে, আমি এই ধরনের পোস্ট দিচ্ছি, কাস্টমার এটাতে এঙ্গেজ হচ্ছে, সাথে সাথে রিপোর্টটা আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এখানে ধরেন এই যে ডাটাগুলো কেন কাজে লাগে দেখেন, কি পরিমাণ মনে করেন ইমেল সেন্ড হয় এভরি সেকেন্ড, 2.9 মিলিয়ন। ঠিক আছে, ডাটা কনজিউম বাই হাউসহোল্ড ইচ ডে। ঠিক আছে, এত মেগাবাইট। ঠিক আছে, ভিডিও আপলোড ইউটিউব এভরি মিনিট 20 আওয়ার্স। ঠিক আছে, ডাটা পার ডে প্রসিডেড বাই গুগল এত পেটাবাইটস। ঠিক আছে, টুইট পার ডে 50 মিলিয়ন টুইট পার ডে 50 মিলিয়ন। ঠিক আছে, টুইটটা হচ্ছে কি আমরা কেউ যদি না জেনে থাকেন আমরা সামনে জানবো। টুইটারের যে কমেন্টস করা হয় সেটাকেই মূলত টুইটস বলা হয়, সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আরো জানবো।
টোটাল মিনিটস স্পেন্ড অন ফেসবুক ইচ মান্থ, ঠিক আছে? এত মিনিট, 700 বিলিয়ন মিনিট মনে করেন যে প্রতি মাসে মানুষ স্পেন্ড করে ফেসবুকে, অনলি ফেসবুকে, ঠিক আছে? ডাটা সেন্ট অ্যান্ড রিসিভড বাই মোবাইল ইন্টারনেট ইউজার, মনে করেন ডাটা যতটুকু ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে গিয়ে রিসিভ করে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের ইউজারদের কাছ থেকে, সেটার পরিমাণ হচ্ছে গিয়া 1.3 এক্সাবাইট, ঠিক আছে? প্রোডাক্ট অর্ডার অন অ্যামাজন পার সেকেন্ড, ঠিক আছে, প্রতি সেকেন্ডে। এখন মনে করেন যে আপনার যেই আপনি মনে করেন কোনো প্রোডাক্ট সেল করেন, ঠিক আছে? সেক্ষেত্রে একটা প্রোডাক্ট সেল হতে কি সময়, কতটুকু সময় লাগে, ঠিক আছে? আর এখানে অ্যামাজনের একটা দেওয়া যে তারা প্রতি সেকেন্ডে 72 আইটেম বিক্রি করে, ঠিক আছে? প্রতি সেকেন্ডে। তাহলে অ্যামাজন অ্যামাজন, মানে 7.9 প্রায় 73 কিলো। ঠিক আছে? 7.9 বলতে প্রায় 8টা আইটেম প্রতি সেকেন্ডে তারা সেল করছে, ঠিক আছে? এখন প্রতি আইটেমের মধ্যে মনে করেন সেটা টেলিভিশনও হতে পারে, সেটা মনে করেন মোবাইলও হতে পারে, ঠিক আছে? এই যে এই ডাটাগুলোই মনে করেন যে আমরা মূলত ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা পাই, এগুলো আমরা পরবর্তীতে ইউজ করে কাস্টমারদের কাছে এঙ্গেজ হতে পারি, ঠিক আছে? এই যে বিভিন্ন থ্রুতে মনে করেন আপনাদের ডাটার যে টেকনোলজি গুলো যেগুলো স্টোর হয়, যেমন যে গুগল ক্লাউডে ইমেল মেসেজ হচ্ছে, ডাটা যে সার্চ রেজাল্ট, ঠিক আছে? সার্চ রেজাল্টের ডাটা আছে, ঠিক আছে? মোবাইল ট্যাব থেকে আমরা ডাটা পাচ্ছি, ঠিক আছে? আরো অনেক, ঠিক আছে? এটা একটু আপনারা আবার একটু দেখবেন। আপনাদের সাউন্ডটা একটু মিউট করে দিবেন, আপনাদের যে সাউন্ডটা আছে ওটা একটু মিউট করে দিবেন। ওয়াই ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আর কি, while traditional marketing might exist in print ads, phone communication or physical marketing, digital marketing occurs electronically and online. This means that there are endless possibilities for brands, including video, email, social media, or website-based marketing opportunities. Since digital marketing has so many options and strategies associated with it, you can get creative and experiment with a variety of marketing campaigns. With digital marketing, you can also use analytics tools to monitor the success and ROI of your campaign.
ব্যাপারটা হচ্ছে গিয়ে মনে করেন যেখানে ট্রেডিশনাল মার্কেটিং ডিপেন্ড করে এক্সিস্ট করে প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়ার মধ্যে হয়তোবা দেখতে পাবেন যে দেখা যাচ্ছে আপনি ব্যানার বানান, ঠিক আছে, ব্যানার বা ফেস্টুন বানাচ্ছেন, ফোন কমিউনিকেশন, এগুলো হচ্ছে ট্রেডিশনাল ফোন কমিউনিকেশন ট্রেডিশনাল মার্কেটিং এর ভিতরে পড়ে। ফিজিক্যালি মার্কেটিং, ঠিক আছে, ফিজিক্যালি মার্কেটিং যেমন অনেকে যে মার্কেটিংটা মনে করেন যে দোকানে দোকানে আমরা অনেকেই জানি, তারপরে আমি বলছি দেখা যাচ্ছে দোকানে দোকানে গিয়ে বা সেলস করছেন, তার প্রোডাক্ট সম্পর্কে জানাচ্ছেন বিভিন্ন মানুষের কাছে। ফিজিক্যালি আপনি গিয়ে গিয়ে বলতেছেন ভাই আমার এই যে আমার প্রোডাক্ট হচ্ছে এই এই আমি সার্ভিস দেই বা আমার সার্ভিস এই, ঠিক আছে, আপনি নিজে সরাসরি গিয়ে কথা বলছেন কাস্টমারের কাছে, ঠিক আছে। ঠিক সেখানেই হচ্ছে কি মনে করেন যে ডিজিটাল মার্কেটিংটা আমরা ইলেকট্রনিকের মাধ্যমে অনলাইনে করে থাকি, সেটা আপনার ফিজিক্যালি আপনার যেতে হয় না, কোথাও যাওয়া লাগে না, আপনি আপনার ঘরে বসে আপনার ডিভাইস থেকেই বা মোবাইল থেকেই করতে পারেন, ডেস্কটপ থেকেই, ল্যাপটপ থেকেই। দিস মিনস এখানে তার মানে হচ্ছে গিয়ে ইনলেস পসিবিলিটিস, আপনার এখানে আর কি অপরচুনিটির শেষ নেই, যেখানে আপনার ব্র্যান্ড বা সার্ভিস সম্পর্কে ব্যাপকভাবে আপনার অডিয়েন্সকে জানাতে পারবেন, ঠিক আছে। যার মধ্যে তার মধ্যে থেকে ইনক্লুড ব্র্যান্ডগুলো জানাতে পারবেন হচ্ছে ভিডিওর মাধ্যমে, ইমেল, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, অথবা ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। এই অপরচুনিটি। আর এখন হচ্ছে যে যেহেতু সবার এই জিনিসগুলো সবার দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো ব্যবহার হিউজ পরিমাণ অনেক মনে করেন যে বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে আপনার অপরচুনিটিটাও অনেক বেশি, ঠিক আছে। আপনার ফিজিক্যালি গিয়ে গিয়ে মার্কেটিং করা আর হচ্ছে যে মনে করেন ঘরে বসে মার্কেটিং সহজে করা, কোনটা সহজ, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে কি অনেক স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আহ, অনেক স্ট্র্যাটেজি অনেকভাবেই করতে পারবেন। এখন মনে করেন যে ঠিক আছে, আপনার ফিজিক্যাল মার্কেটিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট বানালেন, দেখা যাচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট বানিয়েছেন বা প্রোডাক্ট একটা লঞ্চ করেছেন। ফিজিক্যাল মার্কেটিং যখন আপনি করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ডিজাইন বা আপনার ইচ্ছা মতো বা আপনি যেভাবে আপনার মনে হয়েছে যে কাস্টমার এটা চুজ করতে পারে, আপনি এটা নিয়ে মার্কেটে নামানোর পরে দেখুন যে না, অডিয়েন্স বা আপনার কাস্টমার এটা নিচ্ছে না বা আপনার সেল কম হচ্ছে, কিন্তু ততদিনে কিন্তু আপনি হিউজ পরিমাণে একটা ইনভেস্ট করে ফেলেছেন, ঠিক আছে, যে আপনার এই পুরো প্রসেসটা করার জন্য, ঠিক আছে। আমি একটা কিন্তু অনলাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার একটা ওয়েবসাইট বানিয়েছেন, বানানোর পর ঠিক আছে আপনি হয়তোবা আপনি নিজে বানাতে পারেন বা হয়তোবা কিছু ইনভেস্ট করে কাউকে দিয়ে ওয়েবসাইট বানাতে পারেন বা ফেসবুক পেজটা বানাতে পারেন, ঠিক আছে। বানানোর পরে আপনি ওখানে যখন আপনার নিজে আপনার ডিজাইনগুলো পোস্ট করে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাবেন, ঠিক আছে, দেখছেন যে তখন আপনার প্রোডাক্ট নিচ্ছে না বা হচ্ছে গিয়ে আবার দেখা যাচ্ছে সেল বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনি সেল বেশি হচ্ছে বা আপনার যে কন্টেন্টটা দিয়েছেন, যে ব্লগ লিখেছেন ওয়েবসাইটে, সেটা মানুষ বেশি পড়ছে, ঠিক আছে, আপনি আবার আরেকটা কন্টেন্ট দিলেন, সেটা তো আপনি মনে করেন চেঞ্জ করতে পারবেন বা আপনার
পেজেও মনে করেন খুব সহজেই আপনি একটা পোস্ট চেঞ্জ করে আপলোড দিতে পারবেন, বা আপনার ব্লগে বা ওয়েবসাইটেও আপলোড করতে পারবেন। এই যে প্রসেসটা, এই প্রসেসে কিন্তু আপনার সেক্ষেত্রে খুব বেশি কিন্তু খরচ হবে না। আপনার যদি মনে করেন যে অডিয়েন্স কমে গেছে বা অডিয়েন্স কমে যাচ্ছে বা আপনার এঙ্গেজ কম হচ্ছে, সেক্ষেত্রে আপনি ভিন্ন ধরনের একটা ডিজাইন করে আবার অ্যাড দিতে পারেন। আবার মনে করেন আপনি ঠিক আছে এই কন্টেন্টটা কাজে লাগেনি, বা হচ্ছে গিয়ে আপনি উম, কোনো একটা ইমেজ দিয়েছেন, এটাতে এঙ্গেজ কম হচ্ছে, ঠিক আছে, আপনি ওটা চেঞ্জ করে বা আপনার লেখাটা তে মানুষ এঙ্গেজ হচ্ছে না, আপনার প্রোডাক্টে যে ছবিটা দিয়েছেন ওটাতে এঙ্গেজ হচ্ছে না, সেক্ষেত্রে মনে করেন তাহলে ওটা আপনি আবার নতুন করে সাজিয়ে আবার দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যেই আমি যে প্রসেসটা বললাম ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যে পরিমাণ আর কি খরচ করে এই ডাটাটা পেতে হয় যে আমার অডিয়েন্স এটা চাচ্ছে বা চাচ্ছে না, ট্রেডিশন ডিজিটাল মার্কেটিং এ ঠিক ওই পরিমাণ সেরকম আপনার কিন্তু খরচটা অনেক সেক্ষেত্রে কমে যায়, ঠিক আছে। এই জন্য এখন দেখা যাচ্ছে যে অনেক বড় বড় কোম্পানি, বড় কোম্পানি হোক বা ছোট কোম্পানি হোক, তারা সবাই আর কি ডিজিটাল মার্কেটিং এর দিকে যাচ্ছে। বড় কোম্পানির তো মনে করেন যে তারা যারা আছে তারা হিউজ ইনভেস্ট করতে পারে। টেলিভিশন অ্যাড বলেন, প্রিন্ট মিডিয়ার অ্যাড বলেন, যেখানেই অ্যাড বলেন, বা হচ্ছে তাদের যদি ফিজিক্যালেও তারা হচ্ছে গিয়ে চায় যে ঠিক আছে আমি আরো লোক নিব আমার কাস্টমার টু কাস্টমার, মনে করেন যে আমার প্রোডাক্টটা জানানোর জন্য, সেই ক্ষেত্রে তারা ইনভেস্ট করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে স্মল বিজনেস যারা করে বা মিডিয়াম বিজনেস যারা করে, তারা হয়তো বা আহ, বড় কোম্পানির মতো ওই সেরকম ইনভেস্ট তারা করতে পারছে না। কিন্তু অনলাইনের ক্ষেত্রে যেটা হয়, তারা অল্প কিছু ইনভেস্ট করে অনলাইনের মাধ্যমে সেল করতে পারে। সেক্ষেত্রে মনে করেন তার জন্য ব্যাপারটা সহজ হয় এবং কস্টও অনেক কম হয়। উম, এখন মনে করেন কোনো একটা কোম্পানি দেখা যাচ্ছে যে বা কেউ একজন নতুন প্রোডাক্ট, ঠিক আছে, নিয়ে মার্কেটে করলো যে ঠিক আছে আমার কিছু প্রোডাক্ট আছে, সে তার থেকে সে জব করবে না, সে নিজে কিছু প্রোডাক্ট কিনে বিক্রি করবে। সে তার ব্যাপারটা হচ্ছে সে বিজনেস করবে, ঠিক আছে, বিজনেস শুরু করতে চাচ্ছে নতুন, কিন্তু বিজনেস শুরু করতে হলে পরে হয়তো বা তার মার্কেটিং এর জন্য অনেক খরচ করতে হয় বা খরচ করা লাগে, এটা স্বাভাবিক। কিন্তু সে কি করলো, সে হয়তো বা কিছু অল্প কিছু খরচ করে ডিজিটাল প্ল্যাটফর্মে সে হয়তো বা নিজে দেখা যাচ্ছে যে একটা তার প্রোডাক্টের ভিডিও করলো বা একটা ইমেজ তুলে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে পেজে আপলোড করে দিল, বা একটা ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিল, বা হচ্ছে গিয়ে সে যদি একটা ওয়েবসাইট বানিয়ে, সেক্ষেত্রে হয়তো বা সে নিজে বানাতে পারে অথবা অন্য কাউকে দিয়ে বানাতে পারে, ঠিক আছে, বানিয়ে মনে করেন যে তার প্রোডাক্ট আছে সেল করা শুরু করলো, ঠিক আছে, বা সে এখান থেকে কাস্টমার পাওয়ার আছে। যতটুকু হচ্ছে গিয়ে ট্র্যাডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে মনে করেন আপনাকে গিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে সে কি করতে পারে, তাকে মনে করেন মার্কেটিং করতে, সে যদি ট্রেডিশনাল মার্কেটিং এ যায়, সে নিজেও যদি মার্কেটিং করে বা অন্যকে যদি নাই করতে পারে,
দেখা যাচ্ছে যে সে ট্রেডিশনাল মার্কেটিং থেকে নিজে গিয়ে গিয়ে কাস্টমার ফেস করতে হবে, কিন্তু সে এই ক্ষেত্রে ডিজিটালি কি করতে পারে, ঘরে বসে, হ্যাঁ ঠিক আছে, সে একটা পোস্ট দিছে, তাকে মেসেজ দিয়েছে কাস্টমার বা ফোন করেছে, ব্যাপার সে তখন ঘরে বসেই মনে করেন যে কাস্টমারের সাথে ডিল করতে পারে, তাকে আর গিয়ে গিয়ে ট্রেডিশনালি যেটা হয় তাকে গিয়ে গিয়ে আর কাস্টমারের সাথে যোগাযোগ করতে হয় না। আর আবার দেখা যায় যে বড় কোম্পানির ক্ষেত্রে তারা ডিজিটাল মার্কেটিং এ কেন আসতে চাচ্ছে বা ইন্টারেস্টেড ফিল করছে, বড় মার্কেটিং এ দেখা যাচ্ছে যে সে যেখানে একটা একজন মার্কেটিং এর জন্য লোক লাগলে রাখলে পরে যে পরিমাণ তার খরচ হয়, সেই অনুযায়ী তার যে পরিমাণ সেল হয়, সে যদি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ডিজিটালি প্ল্যাটফর্মে সেই খরচটাই বা তার থেকে কম খরচে একই তার থেকে বেশি সেল করতে পারে, সেই জন্য মনে করেন যে বড় বড় কোম্পানিগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর দিকে বেশি আগ্রহী হচ্ছে। কারণ হচ্ছে গিয়ে আমরা অবশ্যই চাইবো যে আমরা যতটুকু মার্কেটিং এর ক্ষেত্রে বা আপনার প্রোডাক্টের ক্ষেত্রে বা আপনার বিজনেস এর ক্ষেত্রে আমরা যতটুকু পারি আমাদের কস্টটা কম করে লাভটা বেশি করার জন্য, ঠিক আছে। আর ট্রেডিশনাল দেখা যাচ্ছে যে আপনি আবার যেই আপনার খরচ বা হচ্ছে আহ, এটা মেজার করতে বা যেই সময় লাগে, দেখা যাচ্ছে আপনি খরচ করছেন বা কি হচ্ছে, আপনি একদিনে যা খরচ করেন আপনি দেখা যাচ্ছে একটা প্রোডাক্টের পেছনে আপনি মার্কেটিং থেকে শুরু করে মার্কেটিং এর ক্ষেত্রে আপনার যত খরচ হয়েছে সেটা হয়তো বা হিসাব করতে করতে আপনার যেই টাইম লাগবে, ডিজিটালের ক্ষেত্রে মনে করেন সেটাই ডিজিটালের ক্ষেত্রে সেই ব্যাপারটাই আপনি অনেক সহজে করতে পারবেন, ঠিক আছে, অনেক কম সময়ে করতে পারবেন, এই জন্য মূলত ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে অ্যানালাইসিস করার ক্ষেত্রে ডিজিটালের ক্ষেত্রে এই যে অ্যানালাইসিস গুলো করবেন, ঠিক আছে, আপনার সেটার একটা সুবিধা আছে, ঠিক আছে। অ্যানালাইসিস করার সুবিধা বলতে হয়তোবা আপনি অ্যানালাইসিস ট্রেডিশনাল মার্কেটিং এর ওখানেও করতে পারবেন, কিন্তু যতটুকু অ্যানালিটিক্স টুলস এর মাধ্যমে মনে করেন ডিজিটালি সেল হচ্ছে সেটা আপনি যতটুকু দ্রুত ও মনিটর করতে পারবেন, দেখা যাচ্ছে ট্রেডিশনালি করতে আপনার অনেক সেই থেকে অনেক বেশি সময় লাগবে। এই যে টাইমটা মনে করেন যে আপনার সেভ হচ্ছে ডিজিটালের ক্ষেত্রে, এটা হচ্ছে যে অনেক ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এটা অনেক সুবিধা, অনেক সুবিধা। অ্যানালাইসিস যে টুলসটা, এই টুলসগুলো কি কি? আমরা আসবো সামনে, অ্যানালিটিক্স টুলটাতে আমরা আসবো সামনে, আপনারা দেখতে পারবেন প্র্যাকটিক্যালি। তো অ্যানালিটিক্স করার জন্য মনে করেন যে আহ, যেটা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে ওরা হচ্ছে একটা রেজাল্ট শো করে, যেমন ধরেন অ্যানালিটিক্স এর ক্ষেত্রে আপনি ফেসবুকে যখন পোস্ট দেন, ঠিক আছে, বা কোনো সোশ্যাল মিডিয়ায় যখন পোস্ট, আচ্ছা ফেসবুকেরটাই উদাহরণ দিলাম, সেই জিনিসটা ওয়েবসাইটেও অ্যানালিটিক্সটা পাওয়া যায়। যেমন ধরেন আপনি হচ্ছে গিয়ে করলেন নাকি বলে যে আপনি একটা পোস্ট দিলেন, জি। পোস্ট দেওয়ার পরে ফেসবুকে নিশ্চয়ই আপনাকে শো করে যে
4 জন লাইক দিয়েছে, 20 জন লাইক দিয়েছে, হ্যাঁ। 6 জন লাইক লাভ রিয়েক্ট দিয়েছে, জি জি ঠিক আছে। এই যে অ্যানালাইজ, এই যে রেজাল্ট গুলোর জন্য কিছু টুলস আছে, ঠিক আছে। এইগুলো হুম। দিয়েই আপনি মেজার করতে পারবেন। কারণ হচ্ছে ফেসবুকে পেজ হয়তোবা যারা একটু ভালো পারেন তারা জানবেন, আবার কিন্তু আমি সবার একদম বিগিনার লেভেল থেকেই যারা আছেন সবার জন্যই আর কি বলছি। ফেসবুক পেজে একটা টুলস আছে, বা হচ্ছে গিয়ে আপনার গুগল অ্যানালিটিক্স আছে। গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে হচ্ছে গিয়ে আপনি মেজার করতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আসছে। এই যে গুগল অ্যানালিটিক্স, এটা একটা হচ্ছে গিয়ে টুলস, ঠিক আছে। জি অ্যানালাইসিস তো এরকম যে গতকাল আমার ভিউ হচ্ছে 10 জন, আজকে 15 জন, আগামীকাল 16 জন। তো এভারেজ আমার এই ভিউয়ারটা কি অবস্থায় আছে আপ হচ্ছে না ডাউন হচ্ছে, এটা তো মূলত অ্যানালাইসিস। হ্যাঁ, এটাই অ্যানালিটিক্স। এটা হচ্ছে এখন হচ্ছে গিয়ে অ্যানালিটিক্স। হ্যাঁ, এটাই মনে করে অ্যানালিটিক্স। আর হচ্ছে অ্যানালিটিক্স টুলস হচ্ছে গিয়ে ধরেন যেই অপশনটাতে গিয়ে মনে করেন, যেমন ধরেন আমি বলি যে ফেসবুকের একটা অপশন আছে ইনসাইট। একটু সাউন্ডটা অফ করবেন, কারো সাউন্ড ওপেন থাকলে পরে। ফেসবুকের ক্ষেত্রে তো আপনারা মনে করেন অনেক কেউ কেউ হয়তো বা এখানে পেজ চালিয়ে থাকবেন। সেক্ষেত্রে দেখবেন যে পোস্ট দিলে পরে সাথে সাথে, অথবা কেউ যদি মনে করেন ফেসবুকে নর্মালি আপনার আইডি থেকেও পোস্ট দেন, ও তো একটা রেজাল্ট দেয়। আর অ্যানালিটিক্স টুলসটা বলতে বোঝা যায় ফেসবুকের পেজে একটা ইনসাইট আছে, ইনসাইট নামে একটা অপশন আছে। এই ইনসাইটে গেলে পরে আপনার হচ্ছে গিয়ে আপনার যত কিরকম কিভাবে এঙ্গেজ হয়েছে আপনার অডিয়েন্সের, সেই রিপোর্ট গুলো আপনাকে দিবে, ঠিক আছে। যে কোন এইজের আপনার ওই পোস্টে কোন এইজের লোকজন অ্যাড হচ্ছে, বা কোন এলাকা থেকে কয়জন অ্যাড হয়েছে, কয়জন রিচ করেছে, কয়জন লাইক দিল, কয়জন কমেন্ট করলো, কয়জন শেয়ার করলো, কোন সময়। এই যে ফেসবুকের যে এই টুলসটা ইনসাইটটা, এইটাকেই বলা হয় মূলত অ্যানালিটিক্স টুলস। আর গুগলের হচ্ছে গিয়ে অ্যানালিটিক্স আছে। গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটে যারা এঙ্গেজ হচ্ছে, কত সময় এঙ্গেজ হচ্ছে, তারা কতক্ষণ সময় কোন পেজে ভিজিট করছে, এই অ্যানালিটিক্সটা যে আমরা পাচ্ছি তো এই টুলস এর মাধ্যমে, এটাকেই মূলত অ্যানালিটিক্স টুলস বলা হয়, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে মনিটর টু সাকসেস। কারণ সাউন্ড ওপেন থাকলে পরে সেটা অফ করে দিবেন। সাউন্ড আসছে তো। হ্যাঁ, হ্যাঁ, সাউন্ড আমি অফ করে দিয়েছি, সমস্যা নেই। আর ডিজিটালের যেটা সহজেই আপনারা আরওআই যেটা বলে, সাকসেস মনিটর, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে কত ইনভেস্ট করছেন আপনার ক্যাম্পেইনে, এটা সহজে নির্ণয় করতে পারবেন, ঠিক আছে। যতটা আপনার ট্রেডিশনাল মার্কেটিং এ এই জিনিসটাই মনে করেন যে আপনার
করতে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় লাগছে, কিন্তু ডিজিটালে আপনি মনে করেন যে আপনি আজকে একটা অ্যাড দিলেন, ঠিক আছে, সেখান থেকে আপনার সেল হলো যে আপনি $5 একটা অ্যাড দিয়েছেন, সেক্ষেত্রে আজকে আপনার সেল হয়েছে দুটো। সেই ক্ষেত্রে আপনি অ্যানালাইসিসটা খুব দ্রুতই করতে পারেন আজকে। দেখা যাচ্ছে যে আপনি কিন্তু ট্রেডিশনালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এখানে মার্কেটিং এ গিয়েছেন, কত সেল হয়েছে, এটা হিসাব আপনাকে নিজে নিজে করতে করতে বেশ অনেক সময় লেগে যায়, ঠিক আছে। আরো অনেক রিজন আছে আসলে ডিজিটাল মার্কেটিং করার জন্য মানুষের, আমরা সামনে হয়তো বা আরো আলোচনা করতে পারি। আপনাদের এখান থেকে কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে। কোশ্চেন না থাকলে আমি সামনে যাবো, ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। আমার এই যে অ্যানালাইটিক থেকে আমরা কি ফেসবুক ভিডিও করতে পারবো? আহ, এক একটা প্ল্যাটফর্মে অ্যানালিটিক্স ব্যাপার, অ্যানালাইসিস করার বিষয়গুলো আলাদা। ফেসবুকে টা তো হচ্ছে ফেসবুকের অপশনের ভিতরেই আছে। যেমন আমি বললাম না যে আপনাদেরকে ফেসবুকের ভিতরে একটা ইনসাইট অপশন আছে, ইনসাইট অপশনটাতে গেলে পরে আপনি ফেসবুকের বিষয়গুলো সব দেখতে পারেন। তাছাড়াও হচ্ছে গিয়ে আপনার ফেসবুকের যে অ্যাড ম্যানেজার, আপনি অ্যাড দিবেন, জি জি। মূলত অ্যাড ম্যানেজারের ওখান থেকেও আপনারা অনেক অ্যাড ম্যানেজারটা হচ্ছে গিয়ে গুগলের আরেকটা হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করার টুল। মূলত ক্যাম্পেইন গুলো অ্যাড ম্যানেজার দিয়ে করতে পারলে বেটার। নর্মালি হচ্ছে গিয়ে অনেকে যেটা করে ফেসবুক বুস্ট, যেটা আপনারা হয়তো ফেসবুকে পোস্ট দিলে পরেই দেখবেন যে বুস্টের অপশন আসে বা প্রমোটের অপশন আসে, ওখানে গিয়ে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করে অ্যাড দিতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে যে অ্যানালিটিক্সটা, গুগল অ্যানালিটিক্সটাই হচ্ছে গিয়ে আবার আলাদা। ওটাতে আপনি পাবেন হচ্ছে গিয়ে আপনার শুধু ওয়েবসাইট ভিজিটরের, ওয়েবসাইটের রিপোর্ট গুলো, ঠিক আছে। আর ফেসবুকে যেটা পাবেন ওই ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে জি স্যার, পাবেন, বুঝতে পারছি। ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে পাবেন, ঠিক আছে। অ্যানালিটিক্সটা আলাদা, বাট সবগুলো বিষয়ই হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ। Why digital marketing is important for your business? এতক্ষণের কথা থেকে হয়তো বা আপনারা কিছুটা হলেও পরেও বুঝতে পারছেন আসলে কেন ডিজিটাল মার্কেটিংটা আপনার কেন এত গুরুত্বপূর্ণ। কিছুটা হলেও হয়তো বা আপনারা ধারণা পেয়েছেন। আমি একটু জিজ্ঞেস করবো আসলে কার কার মতামত কিরকম, ঠিক আছে, যে আসলে ডিজিটাল মার্কেটিংটা বিজনেসের জন্য কেন গুরুত্বপূর্ণ। একটু একজন একজন করে বলবেন যে যে বলতে চান। আমার কথা শুনতে পেরেছেন আপনারা? আচ্ছা, একটু বলবেন, বলেন আপনি। আসলে আপনি কি আমরা মূলত প্রথমে আর কি মার্কেট, মানে আমরা যে মার্কেটিং করবো সেই জিনিসটাকে অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস করে দেন আর কি মার্কেটিং যে দিশা যাবে, কিভাবে আমি এটা মার্কেট করতে পারি বা কার অডিয়েন্স কারা। ডিজিটাল মার্কেটিং,
আমি এখানে জানতে চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিংটা ইম্পর্টেন্ট ফর বিজনেস কেন গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমরা অ্যানালাইসিস করতে পারবো এই জন্য ইটস ইম্পর্টেন্ট। আর কারো কোনো মতামত আছে আসলে কেন ডিজিটাল মার্কেটিংটা ইম্পর্টেন্ট? স্যার বেসিক্যালি এখন বর্তমান আহ, আমাদের যে বর্তমান পরিস্থিতি এখন সবার সব জিনিস এবং প্রত্যেকটা মানুষ খুব ব্যস্ত হয়ে যাচ্ছে আর যার কারণে এবং সবকিছু টেকনোলজি এবং আহ, যে আপনার সোশ্যাল মিডিয়ার ভিত্তিক সবাই অ্যাক্টিভিটি বাড়া দিচ্ছে যার কারণে এখন আপনাদের বিজনেসকে রানিং এবং business সামনে আগায় নেওয়ার জন্য সবাই ডিজিটাল মার্কেটিং খুব ইম্পর্টেন্ট। কারণ বই কিছু সাথে আমাদের যদি তাহলে চলতে চাই তাহলে অনেক প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং করতে হবে। সেই জন্য সবাইকে ডিজিটাল মার্কেটিং করে ভালোভাবে জ্ঞান পারদর্শী হতে হবে। আর এই জন্য আমি মনে করি প্রত্যেকটা বিজনেস বা বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিংটা অনেক ইম্পর্টেন্ট। স্যার ডিজিটাল মার্কেটিংটা আসলে সময় উপযোগী এটা একটা ঠিক বিষয়। আর বর্তমানে প্রযুক্তির বিশ্বে সবাই যেখানে আপনার প্রত্যেক সেকেন্ডে হিসাব করে যে আমি একটা সেকেন্ডে কি পরিমাণ সেল করবো, একটা সেকেন্ডে আমার ব্যবসা হিসাব লাভ লস হিসাব করে, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং অপরিহার্য। কারণ অ্যামাজনের মতো যেখানে তারা সেকেন্ডে তার 73টা প্রোডাক্ট তারা সেল করে, সেখানে যদি আমরা যদি মুদিখানার দোকান থেকে প্রতি 1 মিনিটে যদি একটা প্রোডাক্ট সেল করি তাহলে কিন্তু আমরা অ্যামাজনকে অনেক পিছিয়ে রাখবো। তো এরকম এইসব ট্রেডিশনাল ব্যবসাগুলো চেয়ে ব্যবসাগুলোকে আরো উন্নত করার জন্য এবং সেগুলো মানুষের দক্ষতা এবং দ্রুত সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এর লাভটা এই টেকনোলজির মাধ্যমে লাভটা সাধন করার হচ্ছে মূল কথা ডিজিটাল। তাহলে দেখা যাচ্ছে আমরা 10 কিলোমিটার হাঁটার পরে একটা মুদি দোকান পাইছি, সেখান থেকে 1 কেজি চাল কিনে নিয়ে আমরা বাড়িতে আসতে আরো 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু আমরা স্যার এই ডিজিটাল মার্কেটিং এর ফসল করে 1 সেকেন্ডের মধ্যে আমরা ক্লিকের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটা পাইছি, পরবর্তীতে সেটা আমাদের কাছে চলে আসছে এবং এর ইনফরমেশন গুলো মানুষ খুব সহজে এটা জানতে পারছে। কোনো প্রত্যেকটা পোস্টারিং করতে হচ্ছে না, সেটা জাস্ট অনলাইনে কিছু স্কিমের মাধ্যমে মানুষ তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কাছে করতে পারছে এবং সে সেটা কিনতে হচ্ছে এবং তার ফলে সেটা মানুষকে অর্ডার করতে। ঠিক আছে, ভালো বলেছেন। আর কেউ? আচ্ছা ঠিক আছে, আর কেউ আর কেউ বলতে চাচ্ছেন না নাকি? আর কেউ আছেন? ডিজিটাল ওয়াই ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট ফর ইওর বিজনেস, অথবা মনে করেন যে আসলে ক্যারিয়ার। আচ্ছা ক্যারিয়ার নিয়ে আমরা আমাদের একটা টপিকই আছে, ওটা নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, সুন্দর সুন্দর কথা বলেছেন আপনারা সবাই। আচ্ছা আমরা একটু দেখবো যে হোয়াট ইজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ঠিক আছে, স্যার এটা তো ফিনান্সের ফর্মুলা। তো ডিজিটাল মার্কেটিং এ কি এটার কোনো আছে ভূমিকা আছে? ডিজিটাল মার্কেটিং এ অবশ্যই ফ্রিল্যান্সিং এর ভূমিকা আছে। যেমন ফিনান্সিং মানে ফিনান্সের স্যার যে এটা রয় রয় যেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফিনান্সের ম্যাথ স্যার এটা কি এটা কথা বলতেছেন? আসলে এটা হচ্ছে কি আমি একটু বলেই নেই, আমি তো আসলে মার্কেটিং এর স্টুডেন্ট না, বাট হচ্ছে গিয়ে এই যে আরওআই যেটা, এটা শুধু ফ্রিল্যান্সের ক্ষেত্রে না, আমার হিসেবে যে কোনো ক্ষেত্রেই এই জিনিসটা ফর্মুলাটা ইউজ করা যায়। ঠিক আছে, আচ্ছা জি স্যার। এটা হচ্ছে ফিনান্সের হোক যেটাই হোক, আরওআইটা হচ্ছে কি আপনাদের একটু জানা থাকা দরকার। ঠিক আছে, সেটা মনে করেন আরওআইটা মানে কি, আরওআইটার মিনিংটাই মানে কি যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাই সেটা ফিনান্সের ক্ষেত্রেই হোক, আপনার মার্কেটিং এর ক্ষেত্রে তো ইনভেস্ট করছেনই, ঠিক না? জি জি।
আমি যদিও মার্কেটিং এর স্টুডেন্ট, তাই এই বিষয়গুলো অল্প একটু আপনাদেরকে যতটুকু পারছি ধারণা দিচ্ছি, ঠিক আছে? এখন মনে করেন যারা ফাইন্যান্সে পড়াশোনা করেছে তারা তো এই বিষয়ে আরো অনেক করবে। আপনাদের তো হচ্ছে কি আর অত বেশি করতে ধারণা করা লাগবে না, যে কিছু ছোটখাটো যতটুকু ধারণা। আর হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এর এই সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি ইনফরমেশন, ঠিক আছে? আহ, যত সম্ভব নিজের কাছে মনে করেন যে ইনফরমেশন রাখবেন। ইনফরমেশনটা যতটুকু করা সম্ভব। ইনফরমেশন হচ্ছে গিয়ে কি অফ ওয়ান অফ দ্য কি যে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আর আমরা আসছিলাম এখন যে সেটা যে ধরনের ইনফরমেশন হোক, আপনি যত জানবেন, যতটুকু জানতে পারবেন, সেটা মনে করেন যে আপনার শুধু ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছেন দেখে যে শুধু ডিজিটাল মার্কেটিং আমি জানবো, ব্যাপারটা তা না, ঠিক আছে? আর আরো অন্যান্য যতটুকু আপনার পক্ষে সম্ভব যে কোনো বিষয়ে নলেজ নেওয়াটা মনে করেন যে খারাপ কিছু না, ঠিক আছে? বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হয়তো বা ব্র্যান্ডিং সাইকোলজিটা সম্পর্কে আপনারা একটু কাস্টমার সাইকোলজি সম্পর্কে একটু ধারণা নিতে পারেন। রিটার্ন অন ইনভেস্টটা মূলত বোঝাচ্ছে যে এটার মিনিংটা প্রকাশ করে আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে যে আসলে আপনি যে ইনভেস্টটা করছেন, সেটা সময় হোক, সেটা টাকা হোক, যেটাই হোক, আপনি তো ইনভেস্ট করছেন, ঠিক না? এটা এখন মনে করেন যে টাকার ক্ষেত্রে পরে নেট, এটা যেভাবে আমরা ক্যালকুলেশন করি, এই যেটা আর কি আমরা পাবো যে ঠিক আছে আমি এত টাকা ইনভেস্ট করেছি, তার পরিবর্তে আসলে আমার নেট ইনকামটা কিরকম আসবে, ঠিক আছে? টোটাল আমার মান্থে, এই মান্থে আমি এত টাকা ইনভেস্ট করলাম, সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে ইন রিটার্ন, আমি যে ইনভেস্টটা করলাম সেই ক্ষেত্রে আমার রিটার্নটা কিরকম আসলো, ঠিক আছে? এটাই মূলত রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলে, ঠিক আছে? এখানে একটু লেখা আছে, যেটা একটু দেখবেন। Return on investment is a financial ratio used to calculate benefits an investor will receive in relation their investment cost. Is most commonly measured net income divided by original capital cost of the investment. The higher ratio, the greater the benefit earned. The guide will break down ROI formula, ঠিক আছে? এখানে ROI একটা ROI রিটার্ন অন ইনভেস্টমেন্টের আরো বেশ কিছু ফর্মুলা আছে। এটা আবার যারা মনে করেন যে ফিন্যান্স বা আরো মার্কেটিং এ যারা পড়েছেন তারাই করবেন। এখানে একটা সিস্টেম আর কি আমি একটু এখানে দেখিয়েছি, যে এটা আর কি কমনলি মনে করেন যে একদম আপামর জনতা সবাই ইউজ করে যারা মার্কেটিং এর সাথে জড়িত, ঠিক আছে? নেট ইনকাম ডিভাইডেড বাই কস্ট অফ ইনভেস্টমেন্ট আর কি, যে ইনকামটা আসবে সেটা ডিভাইড, যা ইনভেস্ট করেছেন সেটার বিপরীতে যেই ইনকামটা এসছে সেটা দিয়ে, সেটাকে মনে করেন আপনার কস্ট ইনভেস্টমেন্ট, যেই কস্টটা ইনভেস্ট করছেন সেটা দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? এখানে 100 দিয়ে গুণ করার ফলে অথবা পার্সেন্টেজটা আপনারা পেয়ে যাবেন যে আসলে আপনার যেই ইনভেস্ট করেছেন আসলে কত পার্সেন্ট আপনার লাভ হয়েছে, ঠিক আছে?
এখানে জাস্ট এটা একটু আপনারা করেন। এটা আমার ওইরকম বুঝিয়ে দেওয়ার কিছু নেই, আমরা ছোটবেলায় সবাই অঙ্ক করেছি। আহ, অথবা আপনারা অনেকেই পারেন, একটু জাস্ট দেখবেন, এটা একটা জাস্ট আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্টের যেই রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসে, এটা একটু দেখবেন। ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে গিয়ে কিছু টুলস আছে বা স্ট্র্যাটেজি। অর্গানিক সোশ্যাল মিডিয়া, পেইড সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, ওয়েবসাইট টেস্টিং, ভিডিও হোস্টিং, কন্টেন্ট ক্রিয়েশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এফিলিয়েট মার্কেটিং। এখন অর্গানিক সোশ্যাল মিডিয়াটা মনে করেন যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অর্গানিক বলতে একটা জিনিস বলি যে দেখা যাচ্ছে অনেক পোস্ট কিন্তু ভাইরাল হয়ে যায়, দেখেছেন? জি স্যার। ভাইরাল হয়ে যায়, যেমন আপনি ভালো কোনো একটা কিছু কালকে, গতকালকে যারা ছিলেন দেখা যাচ্ছে যে আহ, পাঠাওয়ের আমি একটা জাস্ট সিম্পল ইমেজ দিয়েছিলাম, ওটাতে বেশ ভালো এঙ্গেজ ছিল। পাঠাও যেখানে অ্যাড দিয়েছিল, এরকম মনে করেন ক্রিয়েটিভ কিছু, এরকম ভালো কিছু করতে হবে যাতে হচ্ছে গিয়ে অর্গানিকলি আপনি হচ্ছে গিয়ে কাস্টমার পান, এঙ্গেজিং কিছু দিতে হবে। ঠিক আছে, অর্গানিকলি বলতে বোঝায় যেটা ফ্রি সেটা, কিন্তু বর্তমানে এই সোশ্যাল মিডিয়া বলেন আর গুগল বলেন, সবাই আসলে ধীরে ধীরে একটু কঠিন হয়ে যাচ্ছে। তারা আসলে এখন পেইড মার্কেটিং ছাড়া অর্গানিক ভাবে, কিন্তু কারো সাউন্ড অন থাকলে সাউন্ড অফ করে দিবেন। অর্গানিক ভাবে আপনাকে অডিয়েন্স দিতে বা আপনার কাস্টমার দিতে তারা খুব এখন কৃপণতা করছে। তারা এখন আসলে চাচ্ছে যে আপনি পেইড মার্কেটিং করেন, ঠিক আছে, যতটুকু সম্ভব। তারা চাইবে যে আসলে আপনি পেইড মার্কেটিং করবেন, কিন্তু আমরা যতটুকু পারবো, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর সাথে আছি, যতটুকু পারবো আমরা যে অর্গানিক ভাবে আর কি ফ্রি ভাবে কাস্টমার পাওয়া যায় সেই জিনিসগুলো জানার জন্য। অর্গানিকটা বলতেই মূলত বোঝায় যে আসলে আপনি ফ্রি অর্গানিকলি আপনার যেমন যেগুলো হচ্ছে গিয়ে ভাইরাল হয়ে যায় অনেকের পোস্ট, ঠিক আছে, এই ব্যাপারটাই মূলত হচ্ছে গিয়ে অর্গানিক সোশ্যাল মিডিয়া। যতটুকু পারা যায় যে ফ্রি ওয়েতে, যেমন ধরেন আপনারা হয়তো বা এই যে আমরা যেমন গ্রুপ করেছি বা ফেসবুকের যে গ্রুপ আছে, ঠিক আছে, কিছু কিছু গ্রুপ আছে মনে করেন যে অনেক বড়, ঠিক আছে, অনেক মেম্বার, সেখানে সেখানে একটা পোস্ট দিলে পরেই দেখা যাচ্ছে যে আপনি অনেকগুলো অডিয়েন্সের কাছে চলে যেতে পারছেন, কিন্তু এখানে কিন্তু আপনার কোনো পেইড করা লাগছে না। অর্গানিকলি ভাবেই আপনি হচ্ছে কি আপনার কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারতেছেন।
এরপর পেইড সোশ্যাল মিডিয়া। পেইড সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে যে আপনি ফেসবুকেরও মনে করেন যে পেইড বুস্ট করা যায়, পেইড যে টাকা বুস্টিং করে হোক আর অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড দিয়ে হোক, সেখানে যে ইনভেস্ট ক্যাম্পেইনের মাধ্যমে যেই কাস্টমার গুলো আমরা পাই বা যেভাবে এই পেইড টাকা খরচ করে আমরা কাস্টমার পাচ্ছি, এটাকেই মূলত সোশ্যাল পেইড মিডিয়া বলে। পেইড শুধু মনে করেন এখন ফেসবুকে না, টুইটারেও এখন পেইড অ্যাড আছে, ঠিক আছে, লিঙ্কডইনেও পেইড অ্যাড দেওয়া যায়। এখন আর কি বড় বড় কোম্পানি সবাই এখন পেইড মার্কেটিং এর দিকেই আসলে চলে যাচ্ছে। এইগুলো একটা পেইড টুলস। এই টুলসের ভিতরে মনে করেন আপনার অ্যাড ম্যানেজার, ফেসবুকের ক্ষেত্রে অ্যাড ম্যানেজার আছে, আর গুগলের ক্ষেত্রে দেখা যাচ্ছে গুগল অ্যাডস আছে। এরপর ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা হয়তো বা দেখা যাচ্ছে আপনারা অনেকেই ইমেল করেন। এখন কিছু ইমেল মানুষের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। যারা অফিসিয়ালি জব করেন বা যেখানেই থাকেন না কেন, অনেকে অফিসিয়ালি জব না করলেও দেখা যাচ্ছে যে ফেসবুক ওপেন করতেও বা সোশ্যাল মিডিয়া চালালেও তারা একটা ইমেল আছে। বা হচ্ছে গিয়ে যারা স্টুডেন্ট আছেন তারা হচ্ছে গিয়ে কেবল পড়ালেখা শেষ করেছেন, তাদেরও ইমেলের মাধ্যমে দেখা যাচ্ছে তাদের জব অ্যাপ্লিকেশন করতে গেলেও ইমেল লাগে। তাদের ইমেইলে অ্যাপ্লিকেশনের অফার আসে বা যাই হোক, ইমেলের মাধ্যমে তারা কমিউনিকেশন করে। এই ইমেইলের মাধ্যমেও মনে করেন যে আপনার মার্কেটিং করা হয়। আপনি একটা বিজনেস করেন, ঠিক আছে, আরেকজন বিজনেসম্যানকে হচ্ছে গিয়ে আপনি যোগাযোগ করেন ইমেলের মাধ্যমে। দেখা যাচ্ছে আপনি তাকে একটা অফার দিবেন। শুধু আপনি যে মনে করেন কাস্টমার টু কাস্টমার মনে করেন যে মার্কেটিং একটা আছে, আর একটা আছে মনে করেন যে ধরেন B2B মার্কেটিং, বিজনেস টু বিজনেস। অনেক সার্ভিস প্রোভাইড, ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এরা কি করে, এরা তো আর মনে করেন যে একজনকে অফার করে না, ঠিক আছে। বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনারা দেখবেন যে অনেকেই আছে যে দেখা যায় ফ্রিল্যান্স সাইটগুলোতে ইমেল মার্কেটিং এর জন্য তারা লোক চায়। ইমেল মার্কেটিং এর অনেক থাকে বাইরের দেশের এগুলোতে। আপনি একটা ইমেল অনেকজনকে পাঠালেন, 100 জনকে পাঠালেন আপনার প্রোডাক্টের সম্পর্কে জানানোর জন্য ইমেইলের মাধ্যমে, ঠিক আছে। ইমেলটাও হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এর একটা টুলস, ঠিক আছে। এরপর আছে মনে করেন ওয়েবসাইট টেস্টিং। ওয়েবসাইট টেস্টিং এর ক্ষেত্রে ধরেন হচ্ছে গিয়ে আপনি ওয়েবসাইট টেস্টিং করছেন যে আসলে আপনার ওয়েবসাইটটা কতটুকু গুগলে র্যাঙ্ক করার মতো, বা ওয়েবসাইটের যেই আরো বেশ কিছু টেস্ট করা যায় গুগল অ্যানালিটিক্স হোক আর ইয়স দিয়ে হোক। আমরা আস্তে আস্তে ওয়েব টেস্টিংটাও দেখবো। ওয়েব টেস্টিং এর জন্য কিছু টুলস আছে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা কতটুকু ভালো হয়েছে, আপনার কন্টেন্টটা মনে করেন ওয়েবসাইটের যে ডোমেইনটা কতটুকু, ডোমেইন অথরিটিটা কতটুকু ভালো, ঠিক আছে, কতটুকু ফাস্ট আপনার হচ্ছে গিয়ে ওয়েবসাইটটা ওপেন হয়। এই যে ওয়েবসাইট ওপেন হওয়ার একটা বিষয় আছে যে যত দ্রুত মনে করেন যে আপনার ওয়েবসাইটটা যে টাইম নেয়, মূলত কাস্টমার
আপনার ওয়েবসাইট ক্লিক করার পরে এটা যদি 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে যদি দেখা যায় যে অনেকের লোডিং প্রবলেম থাকে, লোডিং হতে হতে যদি মনে করেন যে লোডিং হতেই 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের বেশি থাকে, সেক্ষেত্রে মনে করেন আপনার কাস্টমার যারা কেউ একজন ওয়েবসাইটে ঢুকতে চেয়েছিল, তো সে আবার রিটার্ন ব্যাক করে অন্য ওয়েবসাইটে চলে যাবে। কারণ মানুষ এখন মিলি সেকেন্ডের ভিতরে ডিসিশন নেয়, কারণ তাদের হাতে অপশন অনেক। দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটটার এই জিনিসগুলো ভালো না হলেই আসতে পারে সে অন্য ওয়েবসাইটে চলে যাবে, কন্টেন্টটা ভালো না হলেই অন্য ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। আপনার প্রোডাক্টের ছবিটা ভালো না হলে পরেই অন্য সাইটে চলে যাবে, ঠিক আছে। এরপর ভিডিও হোস্টিং। আর ভিডিও হোস্টিং যেমন আপনি মনে করেন যে আপনার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও দিচ্ছেন, ফেসবুকে ভিডিও দিচ্ছেন, টুইটারে বা আপনার ওয়েবসাইটেও হচ্ছে গিয়ে এঙ্গেজিং ভিডিও দিচ্ছেন, ঠিক আছে। এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা টুলস, ঠিক আছে। আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে এখন বর্তমানে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখন হচ্ছে গিয়ে মানুষ বেশিরভাগ এঙ্গেজ হয় ভিডিওতে, ঠিক আছে। তো আপনাকে ভালো ভিডিও পোস্ট করতে হবে আপনার ওয়েবসাইটে বলেন, পেজে বলেন, কারণ সিঙ্গেল ইমেজের চাইতে মানুষ ভিডিওতে এখন বেশি কানেক্ট হয়, আর কি আপনার অডিয়েন্সটা পাওয়ার রিচটা বেশি হয় ভিডিওতে। আর ইউটিউবে তো এখন ইউটিউব চ্যানেলের তো আবার নেই, ইউটিউবের ক্ষেত্রে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউবে আপনার ভিডিও তো দিতেই হবে, ঠিক আছে। সেটাও ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। আর দেখা যাচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্টের ক্ষেত্রে মনে করেন কন্টেন্টের ক্ষেত্রে হতে পারে আপনার ভিডিও হতে পারে, আপনার ভিডিও ইমেজ হতে পারে, অথবা মনে করেন জিফ হতে পারে, অথবা আপনার যে ব্লগ লিখছেন আহ, সেই ক্ষেত্রে আপনার ব্লগের যে কন্টেন্ট ক্রিয়েশন করছেন, এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা টুলস, ঠিক আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে আপনার গুগলের র্যাঙ্কে কিভাবে ফার্স্ট পেজে আসা যায়। এটাও ডিজিটাল মার্কেটিং এর একটি টুলস। এফিলিয়েট মার্কেটিং, এটা নিয়েও আমরা কিছুটা ধারণা দিব। এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে গিয়ে মূলত দেখা যাচ্ছে যে আপনার একটা কোনো ওয়েবসাইট আছে, আপনার অ্যামাজনের একটা প্রোডাক্ট আপনার এখান থেকে সেল হলো, বা আপনার ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজনে ঢুকলো, বা মনে করেন আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে দারাজের কোনো একটা প্রোডাক্টের পেজে ঢুকলো, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা একটা কমিশন দেয়, ঠিক আছে, বা সেল হলো, সেই ক্ষেত্রে এই ব্যাপারটাকেই মূলত এফিলিয়েট মার্কেটিং বলা হয়, ঠিক আছে। স্যার, আমার একটা রিকোয়েস্ট ছিল। জি বলুন। আমি যদি 10-15 মিনিট একটা ব্রেক দিতে পারি তাহলে একটু ভালো হয় স্যার, কারণ লং টাইম ক্লাস করতে করতে একটু লাগে আর কি, বুঝিনি বোরিং লাগে। বুঝিনি, আবার একটু বলুন। 10-15 মিনিট একটা ব্রেক হলে স্যার স্যার। আমরা একটা ব্রেক নেই, সমস্যা নেই। আপনারা মনে হয় পরে জয়েন করেছেন, ব্রেকের ব্যাপারে আমি বলেছি প্রথম দিকেই যে আমরা 11টার দিকে 15 মিনিটের একটা ব্রেক নিব, ঠিক আছে। জি। জি স্যার, আর আমি পরে জয়েন করতে মিস করতে। ঠিক আছে, আসলে 4 ঘন্টা আসলেই অনেক লং টাইম। 4 ঘন্টা আসলে কনসেন্ট্রেশন রাখাটাও অনেক বড় বিষয়। আচ্ছা আচ্ছা। আমি যেটা বলবো যে ধরেন আপনারা অনেকেই হয়তো বা অনার্স পাশ করে এসেছেন বা অনার্স করতেছেন,
এরকম আছেন। আপনারা ক্লাসে ঠিক কতটুকু কতটুকু সময় হয়? ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, 40 মিনিট। 1.5 ঘন্টা হয় অথবা 45 মিনিট হয়। আপনারা এই 40 মিনিট 45 মিনিট এরকম হয়। এই এর ক্লাসটুকু মধ্যে স্যার আড্ডা এই যে স্যার আমি কথাবার্তা আড্ডা বা বিভিন্ন ধরনের দিতেই স্যার 10 মিনিট চলে যায়। 30 মিনিটের মতো ক্লাস হয় আর কি। আচ্ছা, যাই হোক, 30 মিনিটের ভিতরেও আপনি কনসেন্ট্রেশন কি ফুল 30 মিনিটই রাখতে পারেন? শুনুন স্যার, না স্যার এটা পসিবল হয় না। আর আমরা এখন 2 ঘন্টা লাগে টানা ক্লাস করতেছি। যদি একদম 4 ঘন্টা দিই, আমার মনে হয় যে আমরা সব মিলে এটার কনসেন্ট্রেশন ঠিক রাখতে পারি, এটাও সম্ভব না। আচ্ছা, কিন্তু হ্যাঁ, যা বলতেছেন শুনতেছি, ধরেন 25% মনে থাকতেছে, এরকম তো মনে হইতেছে। এখন এটা হচ্ছে গিয়ে 25% মনে থাকতেছে এখন। আর আপনি যদি পরবর্তীতে নিজে আরো 2 থেকে 1 ঘন্টা টাইম বের করে একটু রিভিউ করেন, তাহলে আপনার মনে করেন যে আরো আরো 25% অ্যাড হবে, বা আরো 75% পর্যন্ত আপনার তখন মাথায় ঢুকবে, আর 25% বাকি থাকবে। আর ওই 25% আপনার গ্যাদারিং করতে হলে পরে রিয়েল এক্সপিরিয়েন্সে আসতে হবে, তখন আপনি পুরোপুরি মনে করেন যে আপনার সবকিছু মনে থাকবে। রিয়েল এক্সপেরিয়েন্স না করা পর্যন্ত আপনি সবকিছু আসলে আহ, মনে রাখতে পারাটা আসলে কঠিন। শুধু মনে করেন যে আমরা টিচারের লেকচার শুনেই কেউ A+ পায় না। জি স্যার। স্যার অফলাইনে ক্লাস অনলাইনে আপনি কমপ্লিট করে এগুলো আমি অফলাইন ক্লাস করতে পারি। ফ্রি টাইমে আমরা যেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারতাম। আচ্ছা, ঠিক আছে। স্লাইডগুলো পাওয়ার পয়েন্টে আচ্ছা, এছাড়া আমি অন্যতম আমি আজকে আপনাদের গ্রুপে এই স্লাইড গুলো দিয়ে দিব, আর ভিডিওটাও দিয়ে দিব। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। জি, বলুন। জি স্যার, ওই যে ফেসবুক গ্রুপের কথা বললেন, মেম্বার এগুলো তো অনেক অ্যাক্টিভিটি, অনেকে মেম্বার বিক্রি করে দিয়ে একটা কিনতে কোশ্চেনটা বুঝিনি আমরা। কোশ্চেনটা বুঝিনি। না না, অনেক সময় আপনার ফেসবুকে যে অ্যাড দেয় যে আপনার গ্রুপ মেম্বার লাইক আর কি অ্যাড দেয় যে হচ্ছে গিয়ে আপনার কি জানি, এত লাইক, 1,000 লাইক, 2,000 লাইক, এত টাকা। আচ্ছা, এটা ওইটাতে আসলে হয় কি, দেখা যায় যে যতটুকু আপনি দেখা যাচ্ছে যে আচ্ছা, কার কার একটু সাউন্ডটা শোনা যাচ্ছে, একটু অফ করে দেবেন। আমার এখানে ঘটনা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ফেসবুকের গ্রুপের আর কি লাইক, এটা আসলে আমি একটু বলি এটা সম্পর্কে। যতটা আপনি রিয়েলি হচ্ছে গিয়ে আপনার রিয়েল কাস্টমার এঙ্গেজটা হবে, যে দেখা যাচ্ছে যে আপনি এটা অ্যাড ক্যাম্পেইন করেছেন, সেক্ষেত্রে আপনার রিয়েলি কাস্টমারের কাছে, আপনার রিয়েল কাস্টমার যারা যারা আসলেই আগ্রহী আপনার প্রোডাক্ট বা বলেন, আর আপনার সার্ভিস বলেন, বা আপনি যেটাই ধরেন, আপনি ব্লগ পোস্টে লেখেন সেটাও ক্যাম্পেইন করছেন, সেটার ক্ষেত্রেও আপনার যে যারা রিয়েলি আগ্রহী বা রিয়েল কাস্টমার যারা আপনি পাবেন ফেসবুকের রিয়েল পোস্টটা করে। আর যারা মনে করেন এই যে 1,000 লাইক বা 2,000 লাইক করে, এরা দেখা যায় যে আসলে আপনি যাদেরকে রিয়েলি চাচ্ছেন যে আসলে আপনার প্রোডাক্টটা সেল হোক, বা রিয়েল কাস্টমারটা আপনি পাবেন না। কারণ তারা দেখা যাচ্ছে যে হয়তো বা তাদের একটা গ্রুপ আছে যেখানে তারা হয়তো বা লাইক দেয় বা লাইক
বিক্রি করে, কিন্তু তারা শুধু হয়তো দেখা যাবে যে আপনার কে 1000 দেখা যাচ্ছে যে কোনো একটা গ্রুপ আছে, তারা এসে তার গ্রুপে 1000 মেম্বার আছে, তারা সবসময় হচ্ছে গিয়ে তার পেজে লিংক শেয়ার করলে পরে সে বা ওই পোস্টটাতে হচ্ছে গিয়ে লাইক দিয়ে দিচ্ছে। এভাবে মনে করেন যে ওই 1000 মেম্বার বা 2000 লোক যে ওই গ্রুপে আছে, তা আপনি 2000 লাইক পেয়ে গেলেন, কিন্তু আসলে আপনার যেই প্রোডাক্টটা সেল হওয়ার কথা ওখানে তারা খালি লাইকই দিয়ে যাবে। আপনি সেই দেখা যাচ্ছে আপনার যে সেল যে টার্গেটটা ছিল, তাকে টাকা দিলেন যে সেল করার জন্য আমার এতগুলো লাইক দিলে পরে হয়তো বা আমার প্রোডাক্টটা সেল হবে, কিন্তু আলটিমেটলি আসলে ওইটা আসলে টার্গেট হয় না। আপনি নিজে যখন ওই ফেসবুকের ক্যাম্পেইনটাই চালু করবেন, আবার দেখা যায় আমি এমনও দেখেছি যে ধরেন এমনও এক্সপিরিয়েন্স হয়েছে যে আমার কাস্টমার একটা আছে, সে উম, একজন কোনো কোম্পানি বা হয়তো বা কাউকে বলেছে যে আপনি কি জানি আমার আপনাকে 20,000 লাইক, ঠিক আছে, এত টাকা, ঠিক আছে। কিন্তু সে নর্মালি জানে যে যে ফেসবুকে অ্যাড দিলে পরে তার কাস্টমার আসে। ঠিক আছে, সে ভাবছে যে 20,000 লাইক দিলে পরে তো আমার কাস্টমার আসবে, কিন্তু সে $20 অ্যাড ক্যাম্পেইন করিয়েছে তাকে দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত ওই সে কি করেছে যে $10 ক্যাম্পেইন করেছে, আর $10 ক্যাম্পেইনে যতটুকু লাইক বা রিচ হওয়ার কথা ততটুকু রিচ হয়েছে, আর মনে করেন যে বাকি তার যে টার্গেট ছিল 20,000 লাইক, তার 20,000 লাইকের বেশি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরকম আর কি হয় আর কি, যেই ওই কাজ আর কি ফেসবুক লাইক সেল বা বুস্ট সেলের বিষয়গুলোতে, ঠিক আছে। জি জি স্যার, আর এই আমাদের ইউটিউব ক্লাসটা কত নম্বর ক্লাস থেকে শুরু হবে ইউটিউবে? আচ্ছা, এখন তো ঠিক আমি বলতে পারতেছি না, বাট হবে, ক্লাসটা একটু শেষের দিকে আছে, ইউটিউবের ক্লাসটা হবে। এখানে আমি যে বলি আমার তো করতে ভিডিও যে কত থাকবে, আর আমার একটু পাশাপাশি সাবজেক্টে বলে না যে ভূগোলে দেখতে দেখতে যা কিছু কিছু উনি আমাদের বলবে, তবে কি আর না হইলে পরে যদি জিজ্ঞেস করতে পারি, অথবা হচ্ছে কি আর ভূগোল দেখলে মানে ভালো হয়। তবে হচ্ছে মার্কেটিং ব্যাপারটা কি একটা রানিং প্রসেস, সেটা কি একদিনে কিন্তু শিখে দিতে পারে না, জাস্ট দেখা দিতে পারে, এইভাবে আমরা শিখতে পারবো। তো এটাই মনে হয় ভালো হবে। আমি আরেকবার আরেকবার একটু ক্লিয়ার করবেন। ও না, কি কথা আসে নাই না? হ্যাঁ, আমি বলছিলাম কি মানে যেসব কিছু আমরা বুঝি না আমরা পরে কি প্রশ্ন করতে পারি, আর কি আপনি রানিং চেষ্টা করা গেলে ভালো হয়। তাহলে মাঝখানে কি হয় আমরা প্রশ্ন করলে প্রশ্ন হয়ে যাচ্ছে, আপনি আপনি শুনলে আমরা প্রশ্ন করলে ভালো হয়। আচ্ছা, সমস্যা নেই। এইটার ক্ষেত্রে হয় কি, আপনার সাথে সাথে আপনার বিষয়টা জানতে পারলেন, সাথে সাথে যদি আমি অ্যান্সার দেই, আর যদি আমি পরবর্তীতে লাস্টে আরো 10 মিনিট সময় দিব, যে আপনার কোনো কিছু বোঝার থাকলে পরে দিবেন, আপনার মাঝখানেও কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। মাঝখানেও একটু বলে গেলাম, আবার লাস্টে 10 মিনিট আমরা একটু ডিসকাস করলাম যে আচ্ছা, আসলে আপনারা কি আমাদেরকে এসইও এবং এফিলিয়েট মার্কেটিং শেখানো হবে? এসইওটা শেখানো হবে, এফিলিয়েট মার্কেটিং সম্পর্কেও কিছুটা ধারণা আমরা দিয়ে দিব, যাতে না আপনারা এগুলো করতে পারেন, ঠিক আছে। আর বাস আচ্ছা স্যার, আমি একটা কথা বলি, কথা বলছি যে আবার কি আপনারা কথা বলবেন? বুঝিনি। মানে অ্যাফিলিয়েট মার্কেটিং কি পরবর্তী আবার কি আপনারা কি অ্যাফিলিয়েট মার্কেটিং? অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে অনেক বড় বিষয়, আমাদের যে কোর্স মডিউল আসলে আহ, এখানে প্রত্যেকটা যে আলাদা আলাদা জিনিস আমি দেখছেন না এখানে, এবং প্রত্যেকটা জিনিস নিয়েই এক একটা ক্লাস করলে পরে মনে করেন যে আপনাদের চলে যায়, যে অনেক সময় লাগে আসলে। এই কোর্স অল্প 1 মাসের কোর্সের ভিতরে আসলে এত বিষয় সব আসলে আপনাদেরকে উম, দেখানোর যতটুকু সম্ভব আমি দেখাবো, ঠিক আছে। কারণ ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো অনেক হিউজ একটা বিষয়, সামনে আমি দেখাবো যে আসলে ডিজিটাল মার্কেটিংটা আসলে আহ, কতটা হিউজ।
সামনে কিছুটা আর এতক্ষণে আর তো আমাদের ক্লাস থেকে এক মাসের কোর্স। জি, আপনাদের আপনাদের কোর্স মডুলে 19টা ক্লাস হবে, 19 থেকে 20টা ক্লাস হবে। আচ্ছা, আমি মনে করি যে 3 মাসের কোর্স, যে 3 মাসের করতে তো ঠিক আছে। আচ্ছা, 3 মাসের কোর্স যেটা হোক আর কি, প্রায় হচ্ছে গিয়ে 20টা ক্লাসের মতো হবে, ঠিক আছে। এর মাঝে মনে করেন সমস্যা নেই, এরপরেও যদি আপনাদের মনে হয় আমি তো আছি, সমস্যা নেই। যেটা হচ্ছে গিয়ে আপনি করতে পারবেন, আমি আপনাদের এই কোর্সের ভিতরেই যত যা সম্ভব দেওয়া যায় আমি আপনাদেরকে সবকিছু প্রোভাইড করবো, ঠিক আছে। ইনশাল্লাহ আপনারা আর কি এই কোর্স করার পরে ঠিক আছে, আহ, আমিও যখন মনে করেন কোর্স করি তখন আমাদের যে মেন্টর কোর্স মডিউলটা, আমি যেই কোর্স মডিউলটা সাজিয়েছি সেটা আমি যেই কোর্স করেছিলাম তার থেকে অনেক বেশি কিছু আপনাদের এখানে আছে, ঠিক আছে। বাট আমি যখন কোর্স করেছিলাম তখন আমাদের মেন্টর যা যা শিখিয়েছিলেন সেটাতে উনি বলেছিলেন যে এই টোটাল 150 150 আওয়ার যে আপনারা কোর্সটা করলেন, এটা করার পর আপনারা যদি 150 কি কি বলে 150 লাখ টাকা যদি 150 USD যদি ইনকাম করতে না পারেন, ঠিক আছে, 100K USD যদি ইনকাম না করতে পারেন সেটা আপনাদের ব্যর্থতা, ঠিক আছে। তো সেভাবে আমি কোর্স মডিউলটা সাজিয়েছি, ইনশাল্লাহ আপনারা সবাই এমন কিছু জানবেন যা থেকে আপনারা আপনাদের যেই টার্গেট সেই টার্গেটে অবশ্যই ইনকাম করতে পারবেন, ঠিক আছে। বাট ধৈর্য ধরে অন্তত সেইভাবে স্যার $150 যাতে ইনকাম করতে পারি এরকম একটা ওয়ে দেখা যায়। না না, $150 না, $150K ইনকাম করতে পারবেন আপনারা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপনার উপর ভরসা আছে স্যার। আচ্ছা স্যার, আপনার কি এমনি কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আছে? ফেসবুক পেজ আমার অনেকগুলোই আছে, বাট ওইগুলো অন্যান্য কোম্পানির। বাট হচ্ছে গিয়ে এমনিতে কোনো ইউটিউব চ্যানেল নেই। আচ্ছা স্যার, আমি আসলে জি স্যার আমি হচ্ছে একটু পরে জয়েন করছি, কারণ হচ্ছে আমার একটু সমস্যা ছিল। এক নম্বর গতকাল আমি একটা নামে কমিটিতে জয়েন করছি, এই হচ্ছে বিষয় আছে। এখন আমার তো আমি ফেসবুকে রিকোয়েস্ট দিয়েছিলাম আমাদের গ্রুপে, ওটা মনে হয় এখন অ্যাকসেপ্ট হয়নি। জয়েন আপনি আপনি দিয়েছেন DM6 ব্যাচের তো আপনারা সবাই, তাই না? মাহবুব হাসান স্যার। আচ্ছা, আমরা এখন একটা ব্রেকে যাব, ঠিক আছে। জয়েন করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি গ্রুপে জয়েন করে দিচ্ছি। আমাদের পেজ থেকে একটা 11টা বিশেষ দিব না? আপনারা এখানে মিউট করে রেখে দিতে পারেন, সমস্যা নেই, বা পরে আবার জয়েন করতে পারেন, ঠিক আছে। লিভও করতে পারেন, আবার মনে করেন যে থাকতে পারেন, পরে আবার জয়েন, ঠিক আছে। ওকে।